শুভ সন্ধ্যা সবাইকে। ধন্যবাদ। আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে লাইভ করার জন্য এসেছি। আজকে আমাদের সাথে খুলনার পথিতদশা বেশ কিছু মানুষজন একসাথে আমরা আড্ডায়, আসলে এটা বলবো আমরা ঈদ পরবর্তী আড্ডায় আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন। আমি বাম থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের খুব প্রিয় মানুষ, রোটারিয়ান আনিসউদ্দিন আহমেদ। উনি বর্তমানে দায়িত্বে আছেন এবি ব্যাংক খুলনা রিজনাল হেড হিসাবে এবং খুলনা শাখারও উনি ব্যবস্থাপক। তারপরে আছেন আমাদের খুলনার মুরব্বী এবং আমাদের সাংবাদিক জগতে আমাদের নেতা, আমাদের এস এম নজরুল ইসলাম, সভাপতি খুলনা প্রেস ক্লাব। তারপরে আছেন আমাদের খুব কাছের একজন মানুষ এবং খুলনার ব্যাংকিং জগতেরও খুব সুপরিচিত মুখ, ওয়াসিকুর রহমান। উনি দায়িত্বে আছেন বর্তমানে ব্র্যাক ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত আছেন। এবং তার পাশাপাশি আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমাদের রোটারিয়ান, একসাথে আমরা সংগঠন করি এবং আমাদের খুব আপনজন এবং একজন খুব ভালো লিডার আমাদের মাহমুদুর রহমান কান্নি ভাই। মাহমুদুর রহমান কান্নি ভাই আছেন হলো ঢাকা ব্যাংকের ইসের দায়িত্বে, যশোর ব্রাঞ্চের দায়িত্বে আছেন এবং আমাদের সাথে আরো যুক্ত হবেন, আশা করছি আমাদের সাথে যুক্ত হবেন আরিফ কামাল চৌধুরী, যিনি ঢাকা ব্যাংকের দায়িত্বরত ছিলেন। তাকেও আমরা অনুরোধ করেছি কিছুক্ষণের মধ্যে উনি হয়তো আমাদের সাথে অ্যাড হয়ে যাবেন এবং আরো যদি দর্শক থাকে দর্শকদেরও আমরা অ্যাড করতে পারবো। আমরা ব্যানারে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে যদি কেউ ক্লিক করেন, এই লিঙ্কটা আপনার ব্রাউজারে দিয়ে আপনি যদি এন্টার করেন তাহলে আমাদের সাথে গেস্ট হিসাবে তিনিও যুক্ত হতে পারবেন। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আজকে আমরা এর আগেও একদিন লাইভ করেছিলাম, রোটারির একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আসলে যেহেতু আমরা অনেক ব্যাংকারকে একসাথে পেয়েছি, আমরা চাচ্ছি যে আজকে করোনা পরবর্তী বা করোনার এই বর্তমান সিচুয়েশনে আমরা ব্যাংকিং সেক্টরে বা ব্যাংকিং নিয়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বা ব্যাংকিং এর যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের যারা দেখছেন তাদের জন্য তারাও অনেক উপকৃত হবে। প্রথমে যেহেতু আমাদের সাথে আছেন খুলনার একজন অনেক পুরাতন সিনিয়র ব্যাংকার আনিসউদ্দিন আহমেদ, উনি রিজনাল হেড ঢাকা এবি ব্যাংকের। আমি আনিস ভাইকে একটু বলবো এ বিষয়ে আসলে একটু সংক্ষেপে একটু আলোকপাত করেন। হ্যাঁ, ধন্যবাদ সোহেল। আমরা আসলে ব্যাংকিং সেক্টরে আছি এবং আমরা একটু ঝুঁকির মধ্য দিয়েই আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। আমরা একটু সীমিত আকারে ব্যাংকিং করছিলাম বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং আমরা এই দীর্ঘ প্রায় 3 মাস আমরা খুব রিস্কের মধ্যে দিয়েই বলতে হয় যে নিজেদেরকে নিরাপদে রেখেই একটা পরিষেবা বা একটা ক্লায়েন্টকে আমরা সেবা দিয়ে যাচ্ছি এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য আমরা এই পরিষেবাটা অব্যাহত রেখেছি এবং আমাদের এখানে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এবং মোতাবেক আমরা ব্যাংকিং সেবাকে পরিচালনা করে আসতেছি এবং দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি প্রতিদিনই আমরা আসি না, আমরা একটা রোটেশন করে রেখেছি যে 30% এমপ্লয়ি বাসায় থাকে এবং 70% এমপ্লয়ি দিয়ে আমরা এই 3 মাস ব্যাংকিং পরিচালনা করেছি এবং আগামী দিনগুলোতে হয়তো 31 তারিখ থেকে আমাদের ফুল ফ্লেজের ব্যাংকিং এ যেতে হবে, তখন আর এই রোটেশন হয়তো থাকবে না। আমরা এখনো নির্দেশনা পাইনি যে কিভাবে আমরা কি করব না করব, তবে আমরা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন এবং অন্যান্য নির্দেশনা মোতাবেক হয়তো 31 তারিখ থেকে ফুল ফ্লেজের ব্যাংকিং এ আমরা যেতে পারি। তবে আজকের একটা বিষয় আমি একটু বলি। আজকে আমাদের একটা সমন্বয় সভা ছিল ডিসি অফিসের, যে কৃষি ঋণের উপরে। সেখানে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার দিয়েছে সেই মোতাবেক প্রত্যেকটা এই অত্র এলাকার প্রত্যেকটা ব্যাংকেরই একটা
দেওয়া হয়েছে, টার্গেট আছে, সেই টার্গেট মোতাবেক কৃষকদেরকে আমরা এই ব্যাংকিং যে ঋণ, এই ঋণ প্রদান করব। আজকে যে খুলনা অঞ্চল বা তার আশেপাশে খুলনা জেলার বিভাগের যে বিভিন্ন উপজেলা বা ব্লক যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো যাতে কৃষকরা অনুভব না করে এবং তারা যেন তাদের প্রোডাকশন বা এই যে কৃষি উৎপাদনে যেন ব্যাহত না হয়, সেগুলো ব্যাংকের তার টার্গেট অনুসারে ঋণ প্রদান করবে কৃষকদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এটা আমরা আলোচনা করেছি এবং এটা নিয়ে কাজ করছে এটা ডিসি অফিসের সমন্বয়ে এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের নেতৃত্বে পত্র অঞ্চলের ব্যাংকগুলো এই টার্গেট গুলো ফুলফিল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা সেটা মনে করি যে এটা আমাদের একটা গ্রামীণ অর্থনীতি চাঙ্গা থাকবে। আমাদের ব্যাংকিং এর মাধ্যমে আমরা ঋণ প্রদানে কৃষকদেরকে আমরা সহায়তা প্রদান করতে পারবো। এটাই আছে আজকের বিষয়ের আলোচনা এবং আগামীতে আমাদের বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নির্দেশনা আছে, সেই মোতাবেক আমরা কাজ করলে এসএমই গ্রুপ বা যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মগুলা অনেক প্রণোদনা বা বাংলাদেশ গভর্নমেন্টের যে দিক নির্দেশনাগুলো আছে সেগুলো যদি তারা পায়, তাহলে দেখা যাবে যে আমাদের যে অর্থনীতি যে 3 মাসে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কভার করা সম্ভব। তা আমরা ব্যাংকাররা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আমরা আশা করছি যে এই ব্যবসায়ীরা বিভিন্নভাবে ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্টের প্রদত্ত প্রণোদনাগুলো পেতে পারবে। এটাই এখন আমি বললাম এবং পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে আরো কিছু প্রশ্ন বা কিছু থাকলে আমরা তখন আরো আলোচনা করব। ধন্যবাদ সোহেল। ধন্যবাদ আনিস ভাই। আমরা দেখছি যে ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন প্রিয় মানুষ জিএম কামরুজ্জামান, শাখা ব্যবস্থাপক শাহজালাল ইসলাম। আপনাকে অভিনন্দন এবং ওয়েলকাম আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য। আমরা আপনার সাথে আমরা কথা বলবো। জামান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। যেহেতু আমাদের মাঝে অনেক কষ্ট করে মানে ব্যস্ত মানুষ, সারাদিনই আসলে বিভিন্ন কাজে কর্মে থাকতে হয়। আমাদের প্রিয় নজরুল ভাইকে আমরা পেয়েছি আমাদের মাঝে। তা যেহেতু নজরুল ভাই এবং আমি ছাড়া বাকি সবাই, বাকি কদিন আমরা ব্যাংকারকেও পেয়েছি, তো নজরুল ভাইকে আমি একটু অনুরোধ করবো যে এই বিষয়ে একটু কিছু আলোকপাত করার জন্য এবং আমাদের সাধারণ গ্রাহক যারা, তারা গ্রাহকরা আপনার দৃষ্টিতে আসলে কি কি ভোগান্তিতে পড়ছে বলে আপনার কাছে মনে হয়? মানে অনেক গ্রাহকই বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে, আপনার দৃষ্টিভঙ্গিতে আসলে এগুলো কিভাবে সমাধান করা? সোহেল মাহমুদ, সোহেল মাহমুদ। দুঃখিত, মনে হয় কোনো সমস্যার কারণে উনি হয়তো আমাদের সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আবার তাকে আমরা আমাদের লাইভে নিয়ে আসতে পারবো। এখন আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালো হ্যালো, সোহেল শুনতে পাচ্ছ? হ্যালো, হোস্ট তো হ্যাং হয়ে গেছে। হোস্ট মানে সেই কথাই বলতে যে মানে টানতে পারতেছে না। হোস্টের হ্যাং ছাড়াই দেন কেউ। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? দুঃখিত, কারিগরি সমস্যার কারণে আমি নিজেই ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। যাক, আমরা নজরুল ভাইয়ের কাছে ছিলাম। নজরুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছিলেন আমার কথাটা? এই একই ফোনে তো বারবার ফোন আসলে হয় কি, ওই ফোনের জন্য সমস্যা হচ্ছে।
সমস্যা হয়। ওই সোহেল একটা অন্য কার ফোন আসছে। জি জি জি, ফোন আসছে এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন কি শুনতে পাচ্ছেন ভাই? শুনতে পাচ্ছেন? ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, নজরুল ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নজরুল ভাইকে বলছিলাম, কিন্তু নজরুল ভাই মনে হয় শুনতে আমি পাচ্ছে তো না। শুনতে পাচ্ছি। যাক, ভাই আপনার কথা একটু আগে বলছিলাম যে আপনি কষ্ট করে সময় নিয়ে আমাদের সাথে সোহেল কি শুনতে উপস্থিত পাচ্ছ? হয়েছেন। জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনার এই ব্যাপারে কিছু প্রশ্ন থাকলে একটু আমাদের, যেহেতু খুলনার ব্যাংকিং জগতের সোহেল মাহমুদ অনেক শোনা যাচ্ছে? জি জি, আমি শুনতে পাচ্ছি। ব্যাংকিং জগতের আমি বলবো যে নক্ষত্ররাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আপনার কিছু প্রশ্ন থাকলে একটু করবেন। আনিস ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝবে। দেখ, আমি ছিলাম ওয়াসিক ভাইয়ের কাছে, যে ওয়াসিক ভাই বলছিলাম যে পথিমধ্যে উনি গাড়ি ড্রাইভ করছিলেন, তারপরেও আমাদের সাথে যুক্ত হয়ে কষ্ট করে যুক্ত হয়েছেন এবং গাড়ি থামিয়ে আমাদের সাথে লাইভে আছেন। আমি ওয়াসিক ভাইকে এই বিষয়ে একটু চাননি কি আলোকপাত শুনতে করার জন্য পাচ্ছ? অনুরোধ করছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি নজরুল ভাই। ওয়াসিক ভাই বলেন। ওয়াসিক ব্রাদার। হ্যাঁ, ধন্যবাদ সোহেল। তোমাকে অনেক ধন্যবাদ যে আসলে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। তো যে যে টপিকটা যেটা ছিল আর কি, যে করোনা পরিস্থিতি এবং করোনা পরবর্তী ব্যাংকিং যে বিষয়টা। তো আমরা গত 2.5 মাস 3 মাস ধরে যেভাবে আমরা কাজ করে আসছি এই পরিস্থিতির মধ্যে দিয়ে, এটা অবশ্যই একটা আহ, ই ছিল, বিষয় ছিল। এবং ব্যাংকাররা মানে ফ্রন্ট লাইনেই কাজ করছে, মানে ফ্রন্ট লাইন ফাইটার হিসেবেই কাজ করছে, অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের মতো করে। আমাদের চিকিৎসক, সাংবাদিক এবং ব্যাংকাররা কিন্তু বেসিক্যালি এই এর যোদ্ধাদের মধ্যে একজন ছিল। তো এর মধ্যে থেকে আসলে আমরা যেভাবে কাজ করে আসছি খুবই ঝুঁকিপূর্ণ, কারণ ব্যাংকাররাও কিন্তু দেখেন যে অনেকেই করোনা পজিটিভ হয়েছে। এবং মানে যারা কাস্টমার, তারা প্রচুর পরিমাণ কাস্টমার আমাদের ব্যাংকের প্রিমিসিসে তার সেবাগুলো নিয়েছে এবং আমরা সেবাগুলো দিতে সক্ষম হয়েছি। তো এই পর্যায়ে গিয়েছে। এখন আসলে করোনার যে ইম্প্যাক্টটা যেটা আমাদের আসলে পরবর্তী সময় হতে পারে, সেটা হচ্ছে যে আসলে একটা বিশাল একটা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে দিয়েও আমরা আসলে পড়ে যাচ্ছি। ব্যাংকাররা এই জায়গা থেকে কিছুটা কাজ করবে আহ, আহ, সরকারের কিছু দিক নির্দেশনা মোতাবেক। আর আমরা পরবর্তী সময় আমরা কিছু উদ্যোগ নিয়েছি, যে আসলে এই করোনা তো একদিন 2 দিনে তো চলে যাবে না, এটা তো আসলে আমরা জানি। তো আমরা সেই সেফটি সিকিউরিটি বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছি। আমাদের ব্যাংক, আমার ব্যাংক এবং অন্যান্য যে ব্যাংকগুলো আছে, তারা আসলে সেফটি সিকিউরিটির বিষয়টা খুবই সিরিয়াসলি ভাবে নিয়েছে। আমরা আমাদের কাস্টমারদেরকে আমরা কয়েকটা ধাপে তাদের স্যানিটাইজ করে, আমরা তাদের রিফ্রেশ করে, তারপর তাদেরকে আমরা আমাদের প্রিমিসেসে ঢুকাচ্ছি এবং তাদেরকে সেবা দিচ্ছি। আমার ব্রাঞ্চে আমি 3 ধাপে এটা সেফটি সিকিউরিটি বিষয়টা চিন্তা করে আমি 3 ধাপে এটা করেছি। হ্যাঁ, সেফটিটাকে ইনশিওর করেছি। তো আমাদের ব্র্যাক ব্যাংকের পরবর্তী যে ইগুলো হবে, যেটা সার্ভিসের যে বিষয়টা আসছে, যে আমরা কাস্টমারদেরকে আসলে সেবা তো আমাদের দিতেই হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আহ, আমরা ডিজিটাল ব্যাংকিংটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো আবার সব সেক্টর দেখা যায় কি, যে শুধু ডিজিটাল দিয়ে কিন্তু ব্যাংকিং সেবা দেওয়া যায় না। মানে ফিজিক্যালি কিছু কাস্টমার আছে, ফিজিক্যালি কিছু বিষয় আছে যে ব্রাঞ্চে এসেও কিন্তু কাস্টমারদেরকে সেবা দিতে হয়। তো সেই দিক থেকে আমরা আমাদের ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ফিজিক্যাল এন্ড ডিজিটাল এই দুটার সমন্বয়ে আমরা ফিজিক্যাল একটা ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে আগামী দিনগুলোতে। এটা নতুনত্ব আসবে, যে কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্যালি সার্ভিস দিব, আর ডিজিটাল সার্ভিস তো আমরা তো দিয়েই থাকি, এবং এটাকে আরো বেশি প্রমোট করব এবং আরো বেশি এটা মানে হাইলাইট করব। এইভাবে আসলে আমাদের সার্ভিসগুলো চলছে ইতিমধ্যে, এবং আগামী দিনে আমরা সার্ভিসের প্রক্রিয়াটাকে আরো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি।
আর আগামীতে মানে আরো কিছু টপিক আসলে আমরা কথা বলবো। এই পর্যন্ত এখানে আমি সোহেলকে ফ্লোর দিচ্ছি। সোহেল। সোহেল কি আছে? হ্যাঁ, আছে আমাদের মাঝে। যেহেতু আরিফ ভাই যুক্ত হয়েছিলেন, এই সোহেল জন্য কই? আমরা তাকে একটু ফোন দিয়েছিলাম। জি জি, আমি আছি। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ সোহেল, শোনা ধন্যবাদ। যাচ্ছে? হ্যাঁ, পরবর্তী হ্যাঁ, টপিকটা আমি আলোচনা করবো আবার। আচ্ছা, ধন্যবাদ ওয়াসিক ভাই। আসলে উনি যেটা বলছিলাম যে গাড়ি ড্রাইভ করছেন, তারপরেও রাস্তায় থেমে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আবারও তার প্রতি শোনা কৃতজ্ঞতা যাচ্ছে? জানাচ্ছি। হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। তা যাই হোক, আমি এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন জিএম কামরুজ্জামান, শাখা ব্যবস্থাপক, শাহজালাল ইসলামী ব্যাংক, খুলনা। আমি কামরুজ্জামান ভাইয়ের কাছে একটু আসতে চাই যে আসলে আমি তার কাছে আসলে একটি প্রশ্নই রাখতে চাই যে আমাদের গ্রাহক পর্যায়ে আমরা অনেক গ্রাহকের কাছে শুনেছি যে তারা বলছেন যে আনিস ভাই তার শুনতে পাচ্ছেন? তারা তাদের ব্যাংকিং করতে অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে উম, সামাজিক দূরত্ব বজায় রাখার নামে ব্যাংকাররা তাদেরকে আসলে অনেক বেশি হ্যাসেল হচ্ছে তাদের। তো এই বিষয়গুলো আপনি শাখা ব্যবস্থাপক হিসেবে বা আপনার অবজারভেশন কি, যে আসলে বর্তমান পরিস্থিতিতে আসলে একটু সবাইকে মেনে নিয়ে এটা করতে হবে, কিন্তু তারপরেও এক্ষেত্রে আরো অন্য কোনো বিকল্প ভাবে আসলে এটা উন্নয়ন ঘটানো যায় কিনা, আপনার মতামত জানতে চাচ্ছি। থ্যাংক ইউ সোহেল ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য, এবং অল পার্টিসিপেন্টকে আমি সবাইকে সালাম জানাচ্ছি। অ্যাকচুয়ালি বর্তমান যে পরিস্থিতি আপনারা সবাই জানেন। আমার কথা কি শোনা যাচ্ছে সোহেল হ্যাঁ ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে এবং সরকারের যে বিধিনিষেধ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে যে ব্যাংকিং পরিচালনা করা, অ্যাকচুয়ালি আমরা ডেইলি ব্যাংকিং করতে পারি নাই। আমাদের হেড অফিসের নির্দেশনা অনুযায়ী আমাদের খুলনা ব্রাঞ্চ স্পেশালি সপ্তাহে আমাদেরকে 3 দিন খোলা রাখছে, জি রবি, সোম এবং বৃহস্পতি। এটা লাস্ট আপনার প্রায় 2-2.5 মাস আমরা এভাবে কন্টিনিউ করেছি আপ টু গভর্নমেন্ট ছুটি আজকে শেষ হলো। তো গভর্নমেন্ট ছুটি পর্যন্ত আমরা এভাবে করেছি, কিন্তু এর মধ্যে 3 ডেজ ব্যাংকিং করতে গেলে যে কত বিড়ম্বনা, যেহেতু 3 ডেজের সমস্ত ব্যাংকিং চাহিদা যত ক্লায়েন্ট আছে তাদের এই প্রবলেম গুলো মিট আপ করার জন্য সবাই একদিনে হাজির হয়, এবং এট এ টাইমে যখন হাজির হয় তখন আমাদের এই স্বাস্থ্যবিধি যখন মানতে যায় তখন আলটিমেটলি স্যানিটাইজ করে সবাইকে ভিতরে এন্ট্রান্স বা চেয়ার ওই যে 3 ফুট দূরত্বে রেখে যতগুলো অ্যাকোমোডেশন আছে এই অ্যাকোমোডেশনের বাইরে কিছু লোককে আমরা এন্ট্রান্স দিতে পারি না, রিকোয়েস্ট করি যে ভাই কিছু সময় ওয়েট করেন, আমাদের একজনের 1 by 1 সার্ভিস শেষ হলে আবার কিছু কিছু আপনারা ভিতরে ঢুকবেন। এটা আমাদের সবার স্বাস্থ্য সচেতনার জন্যই, এবং আমরা একে অপরকে হেল্প করি যাতে কেউ আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এর মধ্যে হয়তো অনেকেই কিছুটা অস্বস্তি ফিল করেছে, বিকজ এই এক্সপেরিয়েন্স ইতিপূর্বে কোনো ক্লায়েন্ট বা ব্যাংকারের বা আমাদের কারো তো নাই, যে জন্য ক্লায়েন্টরা কিছুটা, আমরা অস্বীকার করব না, তাদেরও কিছুটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু যেহেতু এই দীর্ঘ সময়ে লাস্টের দিকে ক্লায়েন্টরা খানিকটা মেনেই নিয়েছে যে, এবং আমরাও তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে এভাবেই আমাদেরকে সার্ভিসটা দিতে হবে এবং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আলটিমেটলি আমার মনে হয় এখন ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলো আমি নিজে যে আবার নিচে যে তাদের হ্যালো আই করে আসছি যে আপনাদের কোনো সমস্যা নেই, এবং স্পেশালি যারা বয়োবৃদ্ধ এবং যারা মহিলা যাদের অনেক কাজ বাসায় ফেলে রেখে চলে আসছে তাদের এই প্রায়োরিটি বেসিস সার্ভিস গুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। আর গভর্নমেন্ট ছুটি আজকে থেকে চলে গেলে আমাদের বর্তমান বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার এবং হেড অফিসের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের নেক্সট যে কোর্স অফ অ্যাকশনে আমরা যাব, সেখানে মনে হয় আমাদের কন্টিনিউ ব্যাংকিংটা চালিয়ে যেতে হবে, এবং টাইমলি যেটা আমরা অলরেডি টিভিতে ওয়াচ করেছি যে ব্রেকিং নিউজে দিয়েছে যে ব্যাংকিং এখন কন্টিনিউ আপ টু 15 জুন পর্যন্ত এইভাবে মনে হয় একটা পরীক্ষামূলক ভাবে চলবে বলে আমাদের ধারণা। তারপরে হয়তো গভর্নমেন্ট পরবর্তীতে নির্দেশনা দিতে পারে, সেটা আমাদের এখনো আমরা জানি না। তো আমাদের ইতিমধ্যে হেড অফিস থেকে একটা ইনস্ট্রাকশন দিয়েছে, যেহেতু অফিসারদেরও তো সেফটি থাকা দরকার, কারণ অফিসাররা যদি ক্রমান্বয়ে বিপদগ্রস্ত হয়
তাহলে ব্যাংক পরিচালনা করার জন্য হয়তো লোক থাকবে না যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, এবং একটা ব্রাঞ্চের একজন যদি অসুস্থ হয় পুরো ব্রাঞ্চটাকেই লকডাউন হয়ে যাবে। যে কারণে ঝুঁকির মধ্যে পড়ে যায়। আমাদের একটা দিক নির্দেশ, ঝুঁকির মধ্যে পড়বে। আমাদের একটা দিক নির্দেশনা আমাদের হেড অফ HR আমাদের কালকে জানিয়েছেন যে আমাদের মোট টোটাল অফিসার আছে 19 জন, তার মধ্যে 50% 9 জন অফিসার নিয়ে আমাদের 15 দিন অফিস করতে হবে, আর 9 জন নিয়ে আর 15 দিন। তার মধ্যে কোয়ারেন্টাইন পিরিয়ড যে 15 দিন, এই 15 দিন অফিসার যদি কন্টিনিউ কাজ করে, এরা আর 15 দিন যদি না আসে, তাহলে ওরা ওই 15 দিন থাকলে বোঝা যাবে ওদের শারীরিক অবস্থাটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম তৈরি হয়েছে কি হয়নি। তাতে করে অফিসাররাও সেফ থাকবে, আর আমরা যতই সেফ থাকি তারপরেও আমরা ঝুঁকির মধ্যে থাকবো। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং ব্যাংকিং সেক্টরের যে সার্ভিস এবং আমাদের ক্লায়েন্ট গ্রাহক যে সুসম্পর্ক, এটাকে ঠিক রেখে আগামী দিনের যে পথ চলা এবং এই করোনার মধ্যে দিয়েই আমাদের দিক নির্দেশনা সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আমাদেরকে মেনে চলতে হবে। এবং বাদ বাকি আমরা সবাই এবং প্রত্যেক ক্লায়েন্টের সহযোগিতা আমরা কামনা করব, এবং আপনারা যারা বিভিন্ন সেক্টরে আছেন আপনাদেরও সহযোগিতা চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ কামরুজ্জামান ভাই, তো বেশ সুন্দর আলোচনা করলেন। এ পর্যায়ে আমি একটু নজরুল ভাইকে অনুরোধ করব, যেহেতু আমাদের মাঝে খুলনার বেশ কয়েকজন সিনিয়র ব্যাংকার উপস্থিত আছেন, তাদের কাছে আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে কিনা বা কি বিষয়ে আলোচনা করা যেতে পারে সে বিষয়ে আপনাকে একটু বলার জন্য। ধন্যবাদ, সকলকে ঈদের শুভেচ্ছা। যে ব্যাংকাররা আমরা কিছুদিন দিয়ে লক্ষ্য করতেছি যে ব্যাংকগুলো যেভাবে চালু করতেছে তারা অ্যাকচুয়ালি সত্যি স্বাস্থ্যবিধি মেনেই করতেছে, কিন্তু আমরা যারা গ্রাহকরা যাচ্ছি তারা কিন্তু কোনো কথা শুনতে চাচ্ছে না, যার জন্য ব্যাংকারদের অনেক অসুবিধা হচ্ছে। কেন একসাথে মানুষ সবাই যে হুমড়ি করে পড়লে ব্যাংকের ওনারা বা কাজ করবেন কি করে, তা ওনাদের কাজ করারও পরিবেশ থাকে না। তার জন্য ব্যাংকগুলো রোটেশনই ভাবে তাদের স্টাফরা কাজ করতেছে। কিন্তু ব্যাংকে যদি কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী যদি আক্রান্ত হয় তাহলে ওই ব্যাংক তো পুরো লকডাউন হবে, এবং লকডাউন হলে সমস্ত কাজটা বন্ধ হয়ে যাবে, এবং এই জন্য তাদেরকেও অনেক ধরনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এবং আমাদের গ্রাহকদের বুঝতে হবে যে আমরা যদি অনলাইনে পারি বা টেলিফোনে পারি, মোবাইলে পারি, যে কাজগুলো আমরা সেরে নিতে, সশরীরে আমরা ব্যাংকে না যেয়ে যদি কাজগুলো আমরা করে নিতে পারি তাহলে সেইটি হলো সবচেয়ে শ্রেয়। এবং দেখেন ব্যাংকে যে টেলার গুলো আছে বা ক্যাশিয়ার, তাদেরকে টাকাগুলো গুনতে হয়, টাকাগুলো গুনার মধ্যে তাদের অনেক রকমের হ্যাজার্ডস আছে। তাহলে এইগুলো এই একজনের টাকা আরেকজনের টাকা কত হাত দিয়ে ঘুরতে ঘুরতে এই যে টাকাগুলো সবাই কিন্তু মানে পুরনো টাকাগুলোকে দিতে চায়, নতুন টাকাগুলোকে রাখতে চায়, এবং এই টাকাগুলো কত ধরনের জাম আছে। মানুষ এই টাকা গোনার সময় মুখে হাত দিয়ে থুতু দিয়ে মানে করে, এইগুলো কিন্তু আমাদের কি করছে। এবং ব্যাংকগুলো ইদানিং আমরা যেটা দেখেছি খুলনায় সকল ব্যাংকই স্বাস্থ্যবিধি মতো মেনেই ব্যাংকগুলো পরিচালনা করছে। ব্যাংকগুলো করার জন্য তারা ব্যাংকাররা যথেষ্ট ঝুঁকি বহন করেই কিন্তু তারা এই সেবাগুলো দিয়ে যাচ্ছে। এবার এই সেবাগুলো যেমন ডাক্তাররা যেমন করতেছে, ব্যাংকাররা করছে, সাংবাদিকরা করছে, যে অন্য পেশার লোকজন কিন্তু তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতেছে এবং ঝুঁকি নিয়ে চলতেছে। এবং এই ঝুঁকি যে আমরা 71 সালে অনেকে যখন যুদ্ধে গেছিলাম, মানে যারা গেছিল বোঝে নাই যে পরে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট হবে। একটা সময় ইনশাল্লাহ আমার মনে হয় যে করোনা যুদ্ধেরও একটা সার্টিফিকেট যারা এই সেবাগুলো দিয়েছে, ব্যাংকাররাও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন, এটা আমি মনে করি। এবং ব্যাংকারদের এই বাংলাদেশ ব্যাংকের যেমন বিভিন্ন বিধি বিধান মেনে তাদেরকে চলতে হচ্ছে। যেমন আজকে বিভাগীয় কমিশনের ওখানে মিটিং ছিল, জেলা প্রশাসকের ওখানে সভা ছিল, ব্যাংকারদের কিভাবে এই কৃষি লোন গুলো দেওয়া যায়, কৃষক কিভাবে কি চায়, মসজিদ মাদ্রাসা যে টাকাগুলো 5,000 টাকা করে দিয়েছে, ঈদের আগে কিছু ছাড় করছে, সকলের ব্যাংকে অ্যাকাউন্ট নেই, প্রতিটা লোক যদি ব্যাংকে অ্যাকাউন্ট করতে যায় সশরীরে, ব্যাংকারদেরও তো অনেক অসুবিধে হচ্ছে। এই অসুবিধাগুলো করে, যেমন দেখেন
বিদ্যুৎ বিলগুলো এখন ব্যাংকগুলো সরাসরি নিচ্ছে না, যার জন্য মোবাইলের মাধ্যমে বা সরকার বলছে যে বড় গ্রাহকদের তারা চেকের মাধ্যমে অফিসেও নিচ্ছে। যেমন এইগুলো আমাদের সবকিছু চিন্তা করতে হবে। আমরা এই দেশের নাগরিক, সরকার কিন্তু 1 জুন থেকে সকল অফিস আদালত যথারীতি চালু করার জন্য 15 দিনের জন্য একটা মানে চেষ্টা করতেছে। আমরা পরিবহন ছাড়া সকল ক্ষেত্র এইভাবে 4টে পর্যন্ত থাকবে, যেটা আজকে জানা গেছে। আমরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলি, জনগণ যাতে এই যে বাজারে দেখেন কয়েকদিনের জন্য মার্কেট খুলে দেওয়া হয়, মার্কেট খুলে দেওয়ার পরে দেখা গেল কি সকল লোক, বাচ্চা কাচ্চা মানে মহিলারা তাদের পরিবার ধরে তারা চলে গেল এতে মার্কেটে। তাহলে এর ইন্ডিকেট কি করে? এইগুলো মানে আমাদের বুঝতে হবে যে এই দেশ আমাদের সকলকেই কিন্তু স্বাস্থ্যবিধি, এখন কিন্তু আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, কিন্তু আমাদের সকলকেই করোনার সাথে যুদ্ধ করেই কিন্তু আমাদের বাঁচতে হবে, করোনার সাথেই আমাদেরকে করতে হবে। এবং যে জিনিসগুলো আমরা আগে চিন্তা করি নাই, কিন্তু সেই জিনিসগুলো এখন আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের যেমন দেখেন যে যার ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, নিজেদেরকে সেফ সাইড থাকতে হবে, নিজেদেরকে কিন্তু সবসময় সতর্কতা থেকে কাজগুলো করতে হবে। এবং আমরা যাতে স্বাস্থ্যবিধি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এগুলো মেনে চললে ইনশাল্লাহ আমাদের কাউরই অসুবিধা হবে বলে মনে হয় না। এবং এই করোনায় যারা আক্রান্ত যাই হোক না কেন, মৃত্যু সংখ্যা কিন্তু 2 থেকে 3 বা 4% বেশি না। এবং যারা বয়স্ক লোক তাদেরকে আর বিভিন্ন রোগের সাথে যারা আক্রান্ত পূর্বে থেকে, তাদেরই কিন্তু সমস্যা বেশি হচ্ছে। যাদের আমাদের স্বাস্থ্যের দিকে সবাই খেয়াল রাখতে হবে, আমরা স্বাস্থ্যসম্মতভাবে যাতে চলতে পারি। দেখেন গ্রামের লোকজনদের কিন্তু করোনা কিন্তু কম, কিন্তু তারা দৈহিক মানে শারীরিক মানে কাজ কর্মগুলো কিন্তু করে। কেন আমরা যারা ব্যাংকাররা আছেন তারা কিন্তু মানসিকভাবে অনেক টেনশনে থাকেন। মানে কোন পার্টি কখন কি করে, কোন চেক আসে, কি করে না করে, তাদের কিন্তু অনেক রকমের রিস্ক আছে এবং রিস্কের মধ্যেই কিন্তু তাদেরকে কাজ করতে হয়। তাদেরকে যে তারা যে কাজ করতেছে এর মধ্যে তাদেরকে কিন্তু অনেক ধরনের হ্যাজার্ড মেনটেন করে কিন্তু তাদেরকে কাজ করতে হয়। তাদেরকে ক্লায়েন্ট সামলাতে হয়, তাদেরকে বাংলাদেশ ব্যাংকে টাকাটা যথাসময় গেল কিনা, এবং ক্লায়েন্ট অনেক ব্যাংকে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন হচ্ছে, দীর্ঘ লাইন মানে বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতা নেওয়ার জন্য মানুষজন লাইন দিচ্ছে, কেন সব এট এ টাইমে চলে যাচ্ছে। তা আমার মনে হয় আমরা যদি যারা সচেতন জনগণ নাগরিক, আমরা যদি একটু বুঝে শুনে যদি স্বাস্থ্য বিধি মেনে সবকিছু করি, আমার মনে হয় খুব বেশি একটা অসুবিধা হবে না। কেন এই বাণিজ্যিক কার্যক্রম যদি চালু না করা হয়, ব্যাংকগুলো চালু, এগুলো অর্থনৈতিক সামনে বাজেট আসলে আমাদের জন্য এই বাজেট পেশ করবে কিভাবে, যদি অর্থনৈতিক কর্মকাণ্ড নেই না হয় সামনে আগামী বছরের বাজেটে। এই দেখেন এক করোনা, তারপরে এই অঞ্চলে আসলো আমফান আসলে এই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলে গ্রামীণ অর্থনীতি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে, যেমন আমের ফসল নষ্ট হয়েছে, তারপরে অন্যান্য আপনার সবজি বাগানগুলো নষ্ট হয়েছে, লিচু ক্ষেতে নষ্ট হয়েছে। আল্লাহ রহমতে এবারে ধানগুলো যত সময় কিন্তু ওঠানো হয়েছিল বলে কি ধানগুলো বেঁচে গেছে। অন্যান্য গ্রামীণ অর্থনীতি মানে এইটা পুনরুদ্ধার করতে গেলে এগুলোকে সময় লাগবে। এবং গ্রামীণ অর্থনীতি কৃষির উপরে সরকার আজকে চিন্তা ভাবনা করছে, কৃষিদের উপরে কিভাবে যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে প্রণোদনা দেওয়া যায় সেই ব্যাপারেও চিন্তা ভাবনা করা হচ্ছে। এবং ব্যাংকারদেরকে স্বাস্থ্যসম্মত ওনারা থাকলে কি হবে, কিন্তু আমরা যারা ক্লায়েন্ট তাদেরকে কিন্তু আরো বেশি, ওনারা তো ওখানে থাকেন। এবং সবচেয়ে সমস্যা হলো দেখেন ব্যাংকগুলো এসি, বাইরে একটা লোক দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যখন গরমের মধ্যে যায় বসতে চায়, কিন্তু বসার জায়গা কোথায়? কেন একজনের জায়গায় ওইটাকে আবার ওই চেয়ারটাকে ঠিক না করে তো আরেকজন বসতে পারে না, যার জন্য সবাই একসাথে সার্ভিস চায়। কিন্তু ব্যাংকারদের পক্ষে তো একসাথে সবাইকে সার্ভিসটা দেওয়া সম্ভব না, এটা কোনো মতেই সম্ভব না। মানে ওনাদেরকে জন্য কিন্তু অনেক রকমের হ্যাজার্ড করতেছে। আমি মনে হয় ব্যাংকিং সেক্টরেও প্রণোদনা দেওয়া উচিত সরকারকে দেওয়া উচিত, যারা ঝুঁকি ভাতা তাদের বৃদ্ধি করা উচিত। কেন এইগুলো না দিলে তাদের যে পরিবার
পরিবার থেকে কিন্তু তারা অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে। কেন ইতিমধ্যে কিন্তু আমাদের দেশে ব্যাংকারও কোভিড-19 মৃত্যুবরণ করেছে। তা এই জন্য আমাদের দেখতে হবে যে আমাদের কিভাবে সবাইকে স্বাস্থ্য মেনে চলা এবং কিভাবে করলে সবাই কিন্তু সেফ সাইডে কাজগুলো করতে পারে, এটাই আমি মনে করি। এবং এদেশ আমার আপনার সকলে মিলে আমরা এই অর্থনীতিকে গড়ে তুলবো, এইটাই আমার প্রত্যয়। এবং আশা করি আপনারা অভিজ্ঞ ব্যাংকাররা আছেন, ব্যাংকাররা যে যার আঙ্গিনায় একজন সফল ব্যাংকার আমি জানি। আমি আরো জানি যে ধন্যবাদ। আপনারা সফলভাবে কাজ করে যাচ্ছেন, যে এই কাজটা আপনাদের ভালো করে হোক। এবং আমরা জানি আপনারা সুন্দরভাবেই কাজ করে যাচ্ছেন। খুলনা অঞ্চলে, সাতক্ষীরা অঞ্চলে এই বিভাগে সমস্ত ব্যাংকাররা অনেক ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করতেছে। আপনাদের এই করোনা, আপনারা ব্যাংকাররা শুধু ব্যাংকার না, এটা করোনা যোদ্ধাও বটে। আমি মনে করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন মানুষ যেন গ্রাহকরা আবার সেই আপনাদের কাছে সেবাগুলো পেতে পারে, সেই দোয়া এবং কামনা করি। খোদা হাফেজ। ধন্যবাদ হজুর ভাই, অনেক সুন্দর বক্তব্য দিলেন। আসলে অনেক কিছুই তার কাছ থেকে আমরা জানতে পারলাম। ইতিমধ্যে আমরা দেখছি যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওয়েলকাম জানাচ্ছি ন্যান্সি আপা, রোটারিয়ান ইফা তারা ন্যান্সি। উনি বেতারের উপস্থাপিকা এবং খুলনার বিভিন্ন প্রতিষ্ঠানে ও বিভিন্ন অনুষ্ঠানে উনি সুন্দর উপস্থাপন করেন। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা তার সাথেও আলোচনা করব। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন, আবার ডিসকানেক্ট হয়ে গেছেন কারিগরি ত্রুটির কারণে, আরিফ কামাল চৌধুরী। আমরা হয়তো আবারও তাকে ফিরে পাবো। যাক, এই পর্যায়ে আমি একটু আমাদের মাহমুদুর রহমান কান্নি ভাইয়ের কাছে আসতে চাই। মাহমুদুর রহমান কান্নি ভাই, উনি যেহেতু আছেন যশোরে, খুলনা থেকে আসলে যশোরে যে কিভাবে উনি ব্যাংকিং সার্ভিস দিচ্ছেন এবং ওনার দৃষ্টিভঙ্গিতে আসলে কি কি সমস্যা তৈরি হচ্ছে বা সমস্যা, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, দুঃখিত। আসলে অনেকক্ষণ ধরে চালু থাকলে এটা হয়ে যায়, তো মাঝে মাঝে করতে হবে। দেখ কান্নি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? কার্নি ভাই সম্ভবত অনুপস্থিত আছেন। আচ্ছা, তাহলে আমাদের আবার যেহেতু আছেন, আমাদের এর মধ্যে আমরা দেখছি যে আমাদের আরিফ কামাল চৌধুরী ভাই, আরিফ কামাল চৌধুরী আমাদের মাঝে এসেছেন। আরিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি, আপনাকে শোনা যাচ্ছে, ধন্যবাদ। আপনি যদি একটা হেডফোন দিলে হয়তো একটু ভালো শোনা যেত। তারপরেও ধন্যবাদ, আপনি অনেকক্ষণ ধরে আমাদের সাথে আসছিলেন এবং ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলেন, বোধহয় কারিগরি কোনো সমস্যা হচ্ছিল। তারপরেও আপনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। খুব নয়েজ আসতেছে। হ্যাঁ আরিফ ভাই, এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ওকে। আরিফ ভাই, আমরা আজকে আলোচনা করছিলাম মূলত ব্যাংকিং সেক্টর নিয়ে, যে করোনায় ব্যাংকিং সেক্টরে আসলে কি ইফেক্ট করেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আলোচনায় ছিলেন আমাদের কান্নি ভাই, উনিও আমার মতো মনে হয় টেকনিক্যাল কারণে কিছুক্ষণ চলতে চলতে যদি স্ক্রিনে টাচ না করা হয় অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়। যাই হোক, আমরা ছিলাম কান্নি ভাইয়ের কাছে। কান্নি ভাই, আপনি একটু সংক্ষেপে আপনার অবজারভেশন বা আপনার দৃষ্টিতে আপনি কি বুঝছেন বা আপনি একটু আপনার মতো করে আলোচনা করেন। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ সোহেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এর ভিতরে আমাদের অনেক সিনিয়র ব্যাংকার এবং আমাদের অনেক প্রিয় ব্যাংকার, তাদের বক্তব্য আমরা শুনলাম। সাথে সাথে আমাদের প্রেস ক্লাবের বর্তমান সভাপতি, যিনি একসময় চেম্বারেরও সভাপতি ছিলেন, এস এম নজরুল ইসলাম ভাই, তার থেকেও আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু আমাদের যে সমসাময়িক যে বিভিন্ন প্রতিকূলতা, এর উপরে বিভিন্ন আলোচনা আমরা শুনেছি। তারই পরিপ্রেক্ষিতে আমিও আমার কিছু অভিজ্ঞতা এখানে আমি শেয়ার করতে চাই। যেটা হচ্ছে যে এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন আসলে গত 100 বছরের ভিতরে আমরা এই প্রথম সবাই মোকাবেলা করছি, যেমন আমরাও করছি।
কান্দি ভাই বোধহয় আবারও কারিগরি সমস্যার কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন। যাই হোক, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সাংবাদিক নেতা হাসান আহমেদ মোল্লা। আড্ডাবাড়িতে বসে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা হাসান ভাইয়ের কথাও শুনবো। তার আগে আমরা, যেহেতু কান্দি ভাই আমাদের সাথে ডিসকানেক্ট হয়ে গেছেন, এর মধ্যে আমরা একটু আরিফ কামাল চৌধুরী ভাইয়ের কাছে যেতে চাই। আমি প্রথমে একটু পরিচয় করিয়ে দিই। অবশ্য সব আরিফ কামাল চৌধুরীকে খুলনা শহরে চেনে না, এবং মানে যারা ব্যাংকিং করেন এমন কেউ নেই। তার সাথে আসলে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। খুলনার খুব জনপ্রিয় একজন ব্যাংকার। কিছুদিন আগে উনি ঢাকা ব্যাংকের খুলনা রিজিয়নের হেড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রিসেন্টলি উনি ঢাকাতে আরো প্রমোটেড হয়ে ঢাকাতে আরো বড় দায়িত্ব নিয়ে ঢাকাতে চলে গেছেন। এখন আরিফ ভাইয়ের কাছে আমরা জানতে চাই, আরিফ ভাই, বর্তমান ব্যাংকিং সিচুয়েশনে আসলে কাস্টমার হিসাবে কাস্টমারের কি করণীয়, এবং ব্যাংকার হিসাবে আসলে ব্যাংকারদের কি করণীয় হতে পারে, একদম আপনার ব্যক্তিগত আলোচনা থেকে আমরা জানতে চাই সংক্ষেপে। ধন্যবাদ সোহেল, সুন্দর একটা আড্ডা আয়োজন করার জন্য। আজকে যারা সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যারা সরাসরি আমাদের সাথে লাইভ শোতে আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসলে যে কথাটি বারবার ফিরে আসছে, যে আমরা যখন আগে ব্যাংকিং করতাম, আমরা সার্ভিস দিতাম, আমরা লিকুইডিটি ম্যানেজ করতাম, অ্যাসেট ম্যানেজ করতাম, আমরা কস্টিং ম্যানেজ করতাম। তো এখন ব্যাংকিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সার্ভাইভাল, আমাদের হেলথ, আমাদের প্রিভেনশন, এইগুলোকে ম্যানেজ করা। বিকজ আমরা নাও উই আর ইন দ্য ওয়ার ফিল্ড। সো একটা দেশের সাথে দেশে যখন যুদ্ধ লাগে, তখন যে সেনারা যুদ্ধে যান, তারা কিন্তু যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। সো এট দ্য সেম সিচুয়েশন, চারিদিকে যখন এটার ইয়েটা বাড়ছে, প্রকোপটা বাড়ছে, সেই সময় কিন্তু আমরা দেশের ইকোনমি, সেই সাথে গ্লোবাল ইকোনমিকে কিন্তু আমরা স্টপ রাখতে পারি না। খুব ভালো করে লক্ষ্য করেছেন যে যখন লকডাউন ছিল তখন কিন্তু ব্যাপক মানে অর্থনীতি ভেঙে পড়েছিল। আর সীমিত আকারে ব্যাংকিং বলতে যে সার্কুলারটি বাংলাদেশ ব্যাংক বারবার দিচ্ছেন, সেখানে কিছু ক্যাটাগরিক্যালি ইভেন্টের কথা বলা হয়েছে, যে গ্রাহকরা তাদের ক্যাশ লেনদেন করতে পারবেন। প্রথমে বলা ছিল সঞ্চয়পত্র ইস্যুগুলো আসবে না, পরবর্তীতে সেটাকে অ্যাড করা হলো। থিং ইজ দ্যাট সীমিতর সাথেও আমরা পরিচিত না। আমরা গ্রাহকরাকে যে আমরা সবসময় চেষ্টা করি যে আমার কাজটি কত দ্রুততম সময়ের মধ্যে আমি শেষ করে ফেরত আসবো। সো সামাজিক দূরত্ব মেনটেন করা, তারপরে হেলথ স্যানিটাইজেশন করা, এগুলির সাথে কিন্তু স্পেশালি আমরা কিন্তু অতটা হ্যাবিচুয়েটেড ছিলাম না। এখন এটা করতে হচ্ছে কারণ আমাদের সার্বভৌমত্বের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, এবং সেই সাথে অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমরা গ্রাহকদের কাছে একটা জিনিস আশা করব, যে আপনারা হ্যাভ পেশেন্স, ধৈর্য ধারণ করেন। অবভিয়াসলি যখন আপনারা ব্যাংকে আসেন, আমরা সার্ভিস দিব। এখন দেখা যাচ্ছে যে আমরাও লক্ষ্য করছি যে ফেসবুকে অনেক আপলোড আছে যে ব্যাংকের বাইরে সারিবদ্ধভাবে অনেক লম্বা একটা লাইন পড়ে গেছে। সো হয়তো বৃষ্টি আসছে কিংবা রোদ আসছে, গ্রাহকরা ভিতরে যাচ্ছেন 10 জন 5 জন, তারপরে আবার তারা বের হয়ে চলে আসছেন, আবার সেকেন্ড আরেকটা গ্রুপ ভিতরে যাচ্ছে। বিকজ আমরা ব্যাংকিং এই সার্ভিস দিতে গিয়ে আমরা কিন্তু আমাদের জনবল বাড়াতে পারিনি, বরঞ্চ আরো এই সময় আমাদের জনবলকে লিমিটেড করে দেওয়া হয়েছে। কারণ একটা ব্রাঞ্চে যদি 10 জন 15 জন 20 জন অফিসার থাকে, তো আমরা চেষ্টা করি যে আমরা রোটেশন বেসিসে সার্ভিস গুলোকে নিয়ে আসছি, যাতে করে আমাদের ফার্স্ট লেয়ার সার্ভিস টিম, সেকেন্ড লেয়ার সার্ভিস টিম, থার্ড লেয়ার সার্ভিস টিম, এগুলো যেন রেডি থাকে আমাদের গ্রাহকদের সার্ভিসটা প্রোভাইড করার জন্য, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইকোনমিকে বুস্ট আপ করার জন্য। ব্যাংকিং এর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের ফরেন কারেন্সি বলতে যে জিনিসটা আপনারা সবসময় দেখেন, এবং যারা সবসময় বাংলাদেশে আমাদের ইকোনমিতে ডমিনেট করার চেষ্টা করে, সেটা হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্ট সেক্টর। তো আমার অবজারভেশন এজ এ ব্যাংকার হিসাবে, রেডিমেড গার্মেন্ট সেক্টর
আমাদের ইকোনমিতে যে জিনিসটা অ্যাড করে সেটা হচ্ছে আমাদের 1 কোটি এমপ্লয়মেন্ট জেনারেট করেছে। এই 1 কোটি লোকের কর্মসংস্থানটা তারা নতুন ভাবে অ্যাড করেছে। এটা ছাড়া ফরেন কারেন্সি টার্মসে যখন আমরা চিন্তা করি তখন দেখা যায় যে আমার যদি একটা 100 কোটি টাকার এক্সপোর্ট অর্ডার আসে, তো তার এগেনস্টে আমি ব্যাক টু ব্যাক করে ওই এক্সপোর্টের যে ম্যাটেরিয়ালস সেটা ইম্পোর্ট করি 75%। তারপরে আমার কিছু প্রি শিপমেন্ট ফাইন্যান্স আছে, পোস্ট শিপমেন্ট ফাইন্যান্স আছে, সবকিছু মিলিয়ে কিন্তু আমার 95% ডলার কিন্তু চলে যায়, থাকে না। এন্ড অফ দ্য ডে আমার কাছে কিন্তু 5% ডলার রিটেইন করে আরএমজি সেক্টর থেকে। তো এবার দেখেন, যদি আমরা এটা শ্রিম্পের ক্ষেত্রে চিন্তা করি, আমরা আমাদের যে মাছগুলো এখানে তৈরি হয়, চিংড়ি মাছ, আমাদের খুলনা অঞ্চলে এটা, তো ওইখানে যারা এক্সপোর্টাররা আছেন ওরা কিন্তু এই চিংড়ি মাছকে কিন্তু ভিয়েতনাম, ইন্ডিয়া বা থাইল্যান্ড থেকে কিন্তু ইম্পোর্ট করে এটা কিন্তু আমাদের লোকাল ইকোনমিতে থাকে। সো এখানে হয় কি, একটা ইকোনমিক সাইকেল গ্রো করে। আমরা ইনভেস্টমেন্ট করছি, আমাদের শিপমেন্ট হয়ে যাচ্ছে, ডলারটা আমাদের কাছে আসছে, ইনওয়ার্ড রেমিটেন্স ফ্লোটা আসছে, এটা ভালো। আর আমাদের ইকোনমিতে সবচেয়ে বড় যারা হেল্প করেন তারা হচ্ছে আমাদের ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স, যে টাকাগুলো আগে হুন্ডির মাধ্যমে দেশে আসতো। খেয়াল করবেন সরকার কিন্তু এখন প্রণোদনা ঘোষণা করেছে, 2% ইনসেন্টিভ দেওয়ার কথা ঘোষণা করেছে। কেন? এবং যারা শিপার ছিল, বেসিক্যালি ম্যারিনার ছিল, যারা শিপে চাকরি করত, তাদেরকে কিন্তু প্রথমে এই ক্যাটাগরিতে রাখা হয়। তো এটা যখন আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সে, আমার অনেক শিপিং ক্যাপ্টেন আছেন, ম্যারিনার আছেন, তো ওনারা যখন ওনাদের স্যালারিটা এখানে পাঠাচ্ছেন, ইনফ্যাক্ট ওনাদের বেতন অলমোস্ট 6 লাখের উপরে হয় পার মান্থ। সো ওনারা যে ডলারটা পাঠাচ্ছেন এটার উপরে যদি 2% উনি পান, তো এই জিনিসটা কিন্তু তখন আইনের মধ্যে ছিল না। তো আমরা যখন এটা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করলাম, স্পেশালি আমি লিখলাম, তো লেখার পরে তারা একটা রিপ্লাই দিল যে অ্যাস্ট্রোনটস যারা মহাকাশে যায়, যারা জাহাজ চালায়, ওদের কিন্তু কোনো বেজ স্টেশন নাই। ওদের কিন্তু কোনো বেজ স্টেশন নাই। খুলনা শহরে বাড়ি একজন ক্যাপ্টেন, উনি যখন জাহাজে চাকরির জন্য চলে যাবেন তখন কিন্তু ওনার কোনো বেজ স্টেশন থাকছে না। উনি সিঙ্গাপুরে আছেন, কখনো নেদারল্যান্ডে আছেন, কখনো ইউএসএ তে আছেন। সো বিভিন্ন জায়গা থেকে কিন্তু উনি ওনার স্যালারি গুলো আর্ন করছেন এবং এটা রেমিটেন্স করে পাঠিয়ে দিচ্ছেন। তো যারা শ্রমিক হিসাবে যায় তাদের একটা বেজ স্টেশন আছে। দুবাইতে একজন কাজ করছে, কাতারে কাজ করছে, ইউএইতে কাজ করছে, সে ওখানে পার্মানেন্টলি স্টে করছে। বাট শিপিং যে চালাচ্ছে, জাহাজ কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। তো এখানে আমাদের আইনের একটা প্রবলেম ছিল। এই জিনিসটা কিন্তু মিটিগেট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, পরবর্তীতে তাদেরকে অ্যালাউ করা হয়েছে। সো আমি অ্যাপ্রিশিয়েট করি বাংলাদেশ ব্যাংকের সময় উপযোগী সিদ্ধান্তের জন্য। আর অ্যাকচুয়ালি এখন ব্যাংকিং এর যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের নিজেদের স্বার্থে আমাদের ডিজিটাল ব্যাংকিং এ আমরা কিন্তু অলমোস্ট প্রাইভেট ব্যাংকস গুলি অনেক আপডেটেড ভার্সনে চলে গেছি। হয়ে গেছে। আরিফ ভাই বোধহয় আরিফের সম্ভবত, কথা শোনা। হ্যাঁ শোনা যাচ্ছে না, হ্যাঁ, সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন আমাদের কাছ থেকে। যাই হোক, আর সবাই তো মিউটেড অবস্থায় আছেন। আমরা কথা শুনছিলাম আমাদের কান্নি ভাইয়ের কাছ থেকে। কান্নি ভাই কথা বলতে বলতে ডিসকানেক্ট হয়ে গেছিলেন আমাদের কাছ থেকে। সুতরাং আমরা আবার একটু কান্নি ভাইয়ের কাছে ফেরত আসি। ধন্যবাদ মাহমুদ সোহেল ভাই আবারও সময় দেওয়ার জন্য। আসলে কথা বলতে বলতে আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, যার কারণে আসলে কথাটা শেষ করা হয়নি। তা আমি যেটা নিয়ে বলছিলাম যে আমরা এখন যে বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে আছি, এটা যেমন আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, আমাদের কাস্টমারদের জন্য নতুন অভিজ্ঞতা।
এবং এই এই ধরনের একটা ভয়ানক পরিস্থিতির ভিতরেও কিন্তু আমাদের ব্যাংকিং সেবা দিয়ে যেতে হচ্ছে। এইটা আমাদের আসলে প্রফেশনটা এটা চ্যালেঞ্জিং প্রফেশন। আমাদের অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলো, যেমন আমাদের সাংবাদিক ভাইরা, আমাদের ডাক্তাররা, তারাও কিন্তু বিপদ আপদ মাথায় নিয়েই কিন্তু তাদের কাজগুলো করে যাচ্ছে। সেরকম ভাবে অর্থনীতির চাকা সচল রাখার জন্য আমাদেরকেও কাজ করে যেতে হচ্ছে। আমাদের রোটেশন বেসিসে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে। এটা অন্যান্য অনেকগুলো কারণের সাথে একটা কারণ হচ্ছে যে পুরা ব্রাঞ্চের সমস্ত কর্মীরা একযোগে যদি কাজ করে, কেউ করোনা আক্রান্ত হলে সমস্ত ব্রাঞ্চের সবারই আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। যার কারণে এটাকে ভাগ করে একটা গ্রুপ 1 সপ্তাহ করবে বা 15 দিন করবে, পরবর্তী 1 সপ্তাহ বা 15 দিন আরেকটা গ্রুপ করবে, যাতে একটা গ্রুপের কেউ আক্রান্ত হলে অন্তত অন্য আরেকটা গ্রুপ সেফ থাকে এই সার্ভিসটা দেওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু অনেক ব্যাংকের অনেক কর্মকর্তা আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গিয়েছেন। আহ, এই এই মহামারী এবং এর বিপদ মাথায় নিয়ে কিন্তু আমাদের কাজগুলো করে যেতে হচ্ছে। সাথে সাথে আবার ওই যে ইন্টারেস্ট রেটের একটা বিষয়, যেটা লোনের ইন্টারেস্ট রেটও 9% নেমে এসেছে, ডিপোজিট ইন্টারেস্টও 6% নেমে এসেছে। মানে এই মহামারীর সাথে সাথে আরো দু একটা কঠিন পরিস্থিতিও কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে। চ্যালেঞ্জ, অন্যান্য চ্যালেঞ্জের সাথেও এই মহামারীর চ্যালেঞ্জ একটা আমাদের জন্য নতুন কিছু আরো আমাদের কাজের পরিবেশটাকে আরো চ্যালেঞ্জিং করেছে। যাই হোক, আমরা কাস্টমারদেরকে যখন সার্ভিস দেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তাদেরকে উদ্বুদ্ধ করে কাজটা করার চেষ্টা করি, এবং সেটা মেনটেন করার জন্য শাখা পর্যায়ে যেগুলো করার দরকার, আমাদের বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক আমরা কাজগুলো করার চেষ্টা করি। আসলে অভিজ্ঞতা যেহেতু নতুন আমাদের এবং গ্রাহকদের উভয়ের ক্ষেত্রেই, অনেক সময় অনেক গ্রাহক হয়তো একটু ইয়ে হয়ে যান যে এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ব্যাংকিং করতে গেলে একটু সময় লাগে, কারণ এক একজনের থেকে আরেকজনের দূরত্ব রাখতে হয়, একটা নির্দিষ্ট কুয়েতে থাকতে হয়। আবার যেহেতু এই সময়টাতে আমাদের একটু আগে আমাদের জনাব আরিফ কামাল চৌধুরী, যিনি আমাদের ঢাকা ব্যাংক সাউথ রিজনের হেড ছিলেন, উনি এখন বর্তমানে ঢাকার একটা গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বে আছেন। উনি যেটা বললেন যে এখানে যখন আসলে পুরো কর্মী বাহিনী দিয়ে সার্ভিসটা দেওয়ার দরকার ছিল, সেখানে কর্মী বাহিনী সংকুচিত করা হয়েছে, কার্য দিবস সংকুচিত করা হয়েছে, কার্য ঘন্টাও সংকুচিত করা হয়েছে। এই 3টা সংকোচনের ফলে আপনার ব্যাংকিং সার্ভিস কিন্তু যেই কাস্টমার গুলো আমাদের রয়েছে তারা কিন্তু রয়েই গেছেন, তাদের সার্ভিস গুলা কিন্তু আমাদের খুব অল্প সময়ের ভিতরে অনেক বেশি সার্ভিস দিতে হচ্ছে। ক্ষেত্র বিশেষে আমাদের কাস্টমাররা যথেষ্ট ভালো, তারা সবকিছুই বুঝেন, তারপরে তারাও হয়তো মাঝে মধ্যে ধৈর্যহারা হয়ে যান, আবার অনেকে ধৈর্য নিয়েই ব্যাংকিংটা করছেন। ভালো অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা দুটো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি যারা বুঝছেন না তারাও হয়তো আস্তে আস্তে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে এই জিনিসটাকে মাথায় রেখেই তারা ব্যাংকিং করবেন। কিছু ক্ষেত্রে হয়তো সার্ভিসটা আমরা যেভাবে আগে দিতে পারছিলাম সেভাবে হয়তো দিতে পারছি না আমাদের লোক বলের কারণে, কিন্তু আন্তরিকতার কিন্তু কোনো আমাদের ঘাটতি নেই। আমরা আন্তরিকতার জায়গা থেকে আমাদের আমাদের নৈতিকতার জায়গা থেকে আমরা কিন্তু সেবাটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি। কিছুটা সীমিত ব্যাংকিং কর্মঘন্টা, সীমিত কর্মদিবস, সীমিত লোকবলের কারণে কিছুটা হয়তো বাধাগ্রস্ত হচ্ছে। আশা করি এগুলা সময়ের সাথে সাথে আস্তে আস্তে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের কাস্টমাররা যদি ইউজ টু হয়ে যায় সবাই, আমরা তো ডিজিটাল প্ল্যাটফর্মে সার্ভিস গুলো দিচ্ছি, সেখানে যদি ইউজ টু হয় তাহলে ব্যাংকে ফিজিক্যালি এসে সার্ভিস নেওয়ার প্রেশারটা আসলে থাকবে না। সাথে সাথে এই যে অর্থনৈতিক যে দুরবস্থা থেকে বের হওয়ার জন্য আমাদের সরকার যে প্রণোদনার প্যাকেজগুলো দিয়েছে সেগুলোর জন্য ব্যাংকেরা কাজ করে যাচ্ছেন, যাতে দ্রুত অর্থনীতির চাকা সচল করে আবার আগের জায়গায় দ্রুততম সময় আনা যায়, সেই ব্যাপারেও চেষ্টা চলছে। এই সব মিলিয়ে আমাদের এই নতুন অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাই, আমরা সবাই নিরাপদে থেকে আমাদের কাজগুলো করার চেষ্টা করি, আমরাও নিরাপদ থাকি, আমাদের গ্রাহকরাও নিরাপদ থাকুক, এবং আমাদের অর্থনীতির চাকাও দ্রুততম সময়ের ভিতরে সচল হোক, সেই আশা ব্যক্ত করে আমি আর বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ কার্নি ভাই, আসলে খুব সুন্দর এবং বেশ ইনফরমেটিভ কিছু বক্তব্য আপনি দিলেন। আসলে আমার মনে হয় যে যারা শুনবে তাদের অনেক উপকৃত হবে। সোহেল ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যাঁ, উনি বোধহয় আমাদের কথা শুনতে পাচ্ছিলেন। আমাদের আরিফ ভাই কি আছেন?
আছি দেখা। আচ্ছা, আমাদের যদিও বলছিলাম যে ইতিমধ্যে আমাদের হাসান মোল্লা ভাই আমাদের সাথে অ্যাড হয়েছেন। আমি আরিফ ভাইয়ের কথার মধ্যে আমরা যদিও টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আবারও আমরা আরিফ ভাইয়ের সাথে আলোচনায় আসবো। তার আগে আমি খুব সংক্ষেপে আমাদের হাসান মোল্লা ভাইকে, আমাদের সাংবাদিক নেতা এবং আপনার খুব জনপ্রিয় একজন মানুষ, হাসান মোল্লা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি খুব সংক্ষেপে। দুঃখিত, আমি আপনাকে আনমিউট করতে হবে। আমি আপনাকে একটু আনমিউট করে দেই, তারপরে আপনি আসলে কথা বলাটা শুরু করেন। আহ, ভাই আপনার ওইখান থেকে বোধহয় মিউট করা আছে, তো আপনার স্ক্রিন থেকে আনমিউট করবেন। আমি এখান থেকে আনমিউট করে দিছি ঠিক কিন্তু আছে হচ্ছে এখন। না। হ্যাঁ হ্যাঁ, এখন আচ্ছা ওখানে আমি করছি, হ্যাঁ এখন ঠিক আছে। আমার এখানে আমি করে রাখছিলাম। যাই হোক, ধন্যবাদ সোহেলকে। কারণ হচ্ছে এই করোনা কালে এই সকলের ভিতরে যে পারস্পরিক যে মতামত বিনিময়, এটা একটা ভালো দিক যে আমরা মতামত বিনিময় করতে পারছি। তো শুনছিলাম যে ভালোই লাগছিল যে অর্থনৈতিক বিষয়গুলো, যেগুলো আমরা হয়তো অনেক কিছু জানি না। আরিফ কামাল চৌধুরী যে পরিসংখ্যান সহ তার বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু মাঝেই ডিসকানেক্টেড হয়ে যায়। তো আমরা আরিফ কামাল চৌধুরীর আরো ইনফরমেটিভ বক্তব্য শুনবো, সেটা আমরা আরো মানে অনেক কিছু জানতে পারবো ব্যাংকিং সেক্টরের। তো এখানে আমাদের আরো কয়েকজনকে দেখছি যে খুলনা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সাহেব আছেন, এবং আমাদের আরো একজন আছেন ইফাত ন্যান্সি, তিনিও খুব ভালো বলেন। আমরা তথ্যবহুল আলোচনার ভিতরে থাকতে চাই। করোনাকালীন সময়ে মানুষের আপনার 1 তারিখ থেকে তো যেহেতু অনেক কিছুই ওপেন হয়ে যাচ্ছে, তো সব থেকে বড় বিষয় এখন যেটা, যে মানুষকে সচেতন হয়ে চলাফেরা করা, যাতে এই মহামারী ব্যাপক হারে বিস্তার লাভ না করে। কারণ হচ্ছে সরকার এবং জনগণ সবাই চাচ্ছে যে যাতে লকডাউন শিথিল হয়ে যায়, শিথিল হয়ে যে মানুষের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। তো সেই ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা মানুষকে। আমরা যে অভ্যাসগুলো আমাদের তৈরি হয়েছে সেগুলো যাতে আমরা অব্যাহত রাখি, যে আমাদের হাত ধোয়া, আমাদের মাস্ক পরে বাইরে যাওয়া, স্বাস্থ্যবিধি যেগুলো আছে সেইগুলো আমরা যাতে সুষ্ঠুভাবে আমরা সবাই পালন করি। আমরা যদি সবাই স্বাস্থ্যবিধি পালন করে চলাফেরা করি, তাহলে আমরা এই মহামারী বিস্তার রোধ করতে সম্ভব হব। আমরা মনে হয় যে একটা ভালো দিকে পৌঁছাবো। যদিও অনেকে আশাবাদী নয় যে ভালো কিছু আমরা পাবো, দিনে দিনে বাড়ছে। আজকেও খুলনার যে পরিসংখ্যান সেটা বৃদ্ধির দিকেই আছে। তো আমরা চাই যে সেই যাতে বৃদ্ধি না পায়, সকলে সচেতন হয়ে আমরা যাতে মানে করোনা মোকাবেলা করতে পারি এবং এই মহামারী যাতে আমাদের দেশ থেকে চলে যায়, সেই ব্যাপারে আমরা সবাই সচেতন হব। ধন্যবাদ সোহেল। আমার মনে হয় যে আরিফ কামাল চৌধুরীর যে বক্তব্য আমরা শুনছিলাম, মাঝে আরিফ কামাল চৌধুরী ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। এখনো আবার দেখছি যে আরিফ কামাল চৌধুরী আমরা দেখছি না। ধন্যবাদ সোহেল। সোহেল ভাই কথা শোনা যাচ্ছে না, সোহেল ভাই কথা শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, দুঃখিত, আমি আসলে মিউট করেই কথা বলছিলাম। ধন্যবাদ হাসান মোল্লা ভাই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের ন্যান্সি আপা আমাদের সাথে ছিলেন এবং আছেন। আমি তাকে একটু অনুরোধ করবো, আরিফ কামাল চৌধুরী আমাদের বেশ সুন্দর কিছু ইনফরমেটিভ বক্তব্য দিচ্ছিলেন,
আপনার যদি তার কাছে কোনো প্রশ্ন থাকে বা কোনো বক্তব্য থাকে আপনি একটু তার কাছে ধন্যবাদ। ধন্যবাদ সোহেল ভাই। আসলে একটা দেশের অর্থনৈতিক অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ আমরা বিশেষ করে আমাদের মতন উন্নয়নশীল দেশগুলো যেখানে সবসময় ক্ষুধাই যেখানে আমাদের সব থেকে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। অনেক জায়গায় আমরা দেখতে পাই যে যারা একেবারে নিম্ন মধ্যবিত্ত বা একেবারে গরিব লেভেলে আছে তাদের পক্ষে বেঁচে থাকাটাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সেখানে আমাদের অর্থনৈতিক অবকাঠামো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমি একেবারেই ভিন্ন খাতের মানুষ, ভিন্ন জায়গার মানুষ, সুতরাং এই গুরুগম্ভীর কথাবার্তা আসলে আমার জন্য কতটুকু যাবে আমি জানি না। আর আমরা আসলে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যে সার্বক্ষণিক ভাবে সবসময় আশার জায়গায় হতাশার বাণী বেশি শুনছি। একে তো করোনা, তারপরে হচ্ছে মরার উপরে খারাপ হয়ে গেল আমাদের আমপান। আমরা যদি কথা বলি তাহলে অর্থনৈতিক দিকে যদি কথা বলি তাহলে আমাদের শুধু হতাশার বাণী ছাড়া আর কিছুই শুনতে পাবো না। যদিও আমাদের নজরুল ভাই এত সুন্দর করে পুরো বিষয়টা এত সুন্দর করে তিনি বলেছেন, একেবারে আদ্যপান্ত, সেটা অনেক ইনফরমেটিভ ছিল। আর আরিফ কামাল চৌধুরী ভাইয়ের কথা শুনছিলাম, অর্ধেক শুনেছি। আমরা পরিসংখ্যানের বিষয়টা আমরা এত বুঝবো না, শুধু একটা জিনিসই বুঝবো যে আমরা কিভাবে ভালো থাকতে পারি। এক তো হচ্ছে শারীরিক দিক থেকে সুস্থতার বিষয় তো রয়েছে, মানসিক দিক থেকে সুস্থ হবার বিষয়টিও মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি সার্বক্ষণিক ভাবে এই হতাশার কথা শুনি তাহলে আমাদের একসময় মনে হবে যে আমরা মানসিক ভাবে দুর্বল হয়ে যাচ্ছি। আমার একটা প্রস্তাব আছে যে এই গুরুগম্ভীর কথার মধ্যে কি আমি একটা কবিতা পড়তে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার পরিচিত একজন আছেন, এক ভাই আছেন যিনি বাংলাদেশ ব্যাংকের এডি। উনি একটি কবিতা লিখেছেন, ওনার এই কবিতাটা আমার খুব ভালো লেগেছে। নজরুল ভাই কি শুনছেন আমার কথা? সভাপতি শুনছেন? সভাপতি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নজরুল ভাই উনি কি আছেন আমাদের সাথে? যাই হোক, আমি কি আপনাদের সকলের মিউটেড হয়ে আছে তো, মানে আমাদের যেটা হয় সেটা হচ্ছে একসাথে অনেকে কথা বললে ইকো তৈরি হয়, এজন্য আসলে আমরা মূল আলোচনার সময় আমরা মিউটেড ছিলাম। এখন নজরুল ভাই কথা বলতে আমরা শুনতে পারবো। হ্যাঁ, সকলের অনুমতি নিয়েই আমি কি একটা কবিতা পড়তে পারি? হ্যাঁ, সঙ্গে মানে আমাদেরকে শর্ট করে বলবেন আর কি। আচ্ছা, এটি লিখেছেন নাজমুল হুদা। ইনি বাংলাদেশ ব্যাংকের একজন এডি এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট, এবং এর উপরে উনি অনেক বই লিখে বেশ বাংলাদেশের নাম করেছেন। নাজমুল হুদা যারা ব্যাংকে আছেন অনেক হয়তো চিনতেও পারেন। তো তার এখানে আমার কবিতাটা আবৃত্তি করার উদ্দেশ্য হচ্ছে এই যে তিনি সমসাময়িক বিষয়টিকে মাথায় রেখে কবিতাটা লিখেছেন। তো এটা আমার কবিতা শুধু না, এটা আসলে বর্তমান পরিস্থিতিটাকে তুলে ধরা আর কি। তো শুরু করি। হ্যাঁ, হঠাৎ থমকে যাওয়া পৃথিবীতে চমকে যাওয়া মানুষের প্রাণে আতঙ্ক ভয় ছুটছে ফের ঘরের কোণে। পাল্টে যাওয়া প্রকৃতি, অপ্রস্তুত মনে, ভীতি আর মনে অচেনা লাগে সব, যেন অসম জীবনের মানে। ব্যস্ততায় ডুবে ব্যস্ততার দোহাই, কখনো আড়ষ্টতা কমেনি। পাশেই ছিল কাছের মানুষ, ঘনিষ্ঠতা জমেনি। কত কথা জমেছিল, বলবো অত সময় কই, এখন সব বলবো, নীরব ঘরের কোণে রই। উঠোন থেকে উঠে আসা সবুজ লাউয়ের ডগা, টিনের চালে কুমড়ো ফুল, পুকুর পাড়ের সজনে গাছের সারি, ফুটন্ত আমের মুকুল, কিংবা চড়ুইয়ের চালাকি, দোয়েল শালিকের কলরব। কতদিন কিছুই হয় না কো শোনা, চলে আসা সেই সব রঙিন শৈশব। এরপর বেসুরো নগরে বিরামহীন ইঁদুর দৌড়, ইটের গায়ে লেগে থাকা ঘাম, ব্যালকনিতে ঝুলে থাকা টব, ছাদের কোনায় কিংবা শখের বারান্দায় কষ্টের ছাপ মুছে
অবিরাম সাপলুডুর পৃথিবীতে বেঁচে থাকার যুদ্ধ, অবরুদ্ধ সময়, অদৃশ্য শত্রুর ছায়ায়, নিরুপায় মানুষের করুণ আহ্বান। তবুও তবুও প্রকৃতির পরিচর্যা, প্রার্থনা আর ক্ষমায় শুনি জীবনের জয়গান, শুনি জীবনের জয়গান। আসলে এইটা আবৃত্তি করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা যে সময়টা পার করছি, এই সময়টা আমরা হয়তো আমাদের কাছে মনে করছি অভিশাপ, কিন্তু আমি মনে করি কিছুটা সময় এটা আমাদের জন্য কিন্তু আশীর্বাদ হয়ে এসেছে। কারণ এই সময়টা হয়তো অনেকেই আপনারা বাইরে থাকতেন বা আমরা বাইরে থাকতাম, অন্য কাজে ব্যস্ত থাকতাম। এখন আমরা পরিবারকে সময় দিচ্ছি, পরিবারের পাশে দাঁড়িয়েছি, সকলের সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নিচ্ছি। এই দৃষ্টিকোণ থেকে এই সময়টা আমি মনে করি অনেক মূল্যবান। আর অবশ্যই। আমরা Thank you. একটা সময় হয়তো বা এই সময়টাকে মনে করব, এই সময়টাকে আমরা যারা কাটাচ্ছি এই সময়টাকে একটা সময় হয়তো মনে করব যে এই সময়টা আমাদের জীবনে এসেছিল। তাই না? অনেকেই আছে, সেদিন আমরা ঈদের দিনে আড্ডার সময় বলছিলাম যে অনেকেই আছে যারা ঈদের নামাজ ফ্যামিলিতে সবাই 7-8 জন মিলে, মহিলা পুরুষ সবাই একসাথে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়েছে, ফ্যামিলি মেম্বার্সরা ঠিক ঠিক। ঈদের দিন। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যাই হোক, আমি আপনাদের এই গুরুগম্ভীর কথার মধ্যে একটু মানে একটু বিরতি আনার জন্যই আর কি এটা বললাম। আর একটা জিনিস যেহেতু সোহেল ভাই বললেন প্রশ্ন করার বিষয়টা, আমি আসলে আরিফ কামাল চৌধুরী ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন করব যে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা ব্যাপক ঘাটতি এই মুহূর্তে আছে অর্থনৈতিক দিক থেকে। তো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের জন্য কি কোনো পরিকল্পনা আছে সামনে? যে তারা তো অনেকেই আছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসা করছে না, এই মুহূর্তে তাদের ব্যবসাটা বন্ধ আছে। তো এই মুহূর্তে যেহেতু তাদের কোনো ওইভাবে কোনো প্রণোদনার বিষয়টাও আমি শুনিনি, তো ব্যাংকিং খাতে বা ব্যাংকের সেক্টরে কি তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে কিনা, এরকম কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা ব্যাংকিং সেক্টরে? এই প্রশ্নটা আমার আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আরিফ ভাই কোথায় গেলেন? ওকে, হ্যাঁ আরিফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি কি আবার প্রশ্নটা করব? না না ন্যান্সি, আমি শুনতে পেরেছি। তো ন্যান্সিকে থ্যাংক ইউ, কারণ ঘটনা হচ্ছে যে আসলে ইকোনমি তো খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার, আর রিয়েল লাইফের সবকিছু কিন্তু খুব মানে নির্মম হয়। হ্যাঁ, সো এটার মধ্যে একটা কবিতা, এটা ডেফিনেটলি একটা কেমিস্ট্রি অ্যাড করে দিয়েছে। সো আলোচনাটা কিন্তু জমে উঠেছে। ইটস গুড, এটা 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 ভালো। অ্যাকচুয়ালি ব্যাংক যে জিনিসটা করে সেটা হচ্ছে যে ব্যাংকের তো নিজস্ব কোনো ক্যাপিটাল নেই। আমাদের যে সমস্ত গ্রাহকরা টাকাগুলো ব্যাংকে রাখেন, ওই টাকাগুলোই আমরা ব্যবসায়ীদের কাছে ঋণ হিসেবে দেই। হয়তো তাদের যারা রাখেন তাদেরকে দেই 6, আর ব্যবসায়ীদের কাছ থেকে আমরা বর্তমানে চার্জ করি 9। তাহলে মাঝখানে গ্যাপ থাকছে 3। 3-এর মধ্যে কিন্তু 2% হচ্ছে আমার, মিনিমাম 2% হচ্ছে আমার বেতন, বাড়ি ভাড়া ইত্যাদি ইত্যাদি খরচ আছে। এটা কখনো কখনো 3-এও চলে যায়, 3-এর উপরেও চলে যায়। তো দেখা যাচ্ছে যে এখন মানুষ কিন্তু কিনে যেতে, যারা মনে করেন অনেকে দেখি যে আমাদের ওমেন এন্টারপ্রেনার আছেন, বিভিন্ন ফ্যাব্রিক্স, 3 পিস, বুটিক্স এর ব্যবসা করছেন। সো আপনি যদি একটা বুটিক্স এর প্রোডাক্ট বা বুটিক্স এর একটা জামা যদি আপনি 1000 টাকা দিয়ে কিনেন, তো এটা যখন আপনি শোরুমে রাখবেন কর্মচারীর বেতন সবকিছু দিয়ে, কিন্তু আপনার মিনিমাম এটাকে 1500 টাকার নিচে বিক্রি করা যাবে না, প্রফিট হবে না। কিন্তু আপনি যদি সেই জামাটা 1400 টাকা দিয়ে কিনে ফেলেন, তো আপনাকে কিন্তু 1500 টাকার উপরে বিক্রি করা যাবে না, কারণ আপনার পাশের শোরুম কিন্তু এটা 1500 টাকায় বিক্রি করে। তখন দেখা যাবে আপনাকে কিনে জিততে হয়। তো আমরা তো অলওয়েজ কিনছি, ফান্ড কিনছি, কিনে সেল করছি। এখন এই সিচুয়েশনের সাথে এই যে প্রণোদনের যে ব্যাপারটা চলে আসছে,
অবশ্যই আমরা ব্যবসায়ী বান্ধব, কারণ বিজনেসম্যান যদি না থাকে তো ব্যাংক থাকবে না। কারণ সব ডিপোজিটার যদি টাকা রাখে আর আমি যদি ইনভেস্ট করতে না পারি, আমি ডিপোজিটারকে প্রফিট দেবো কোত্থেকে? আমার স্যালারি হবে কোত্থেকে? আমি সোশ্যাল সিএসআর এর কাজগুলো করবো কিভাবে? তো ডেফিনেটলি প্রণোদনা মানেই হচ্ছে একটা সময় দেওয়া, বা ওই সময় তাকে যারা কিস্তিতে ঋণ পরিশোধ করছে, খেয়াল করবেন যে ইতিমধ্যে কিন্তু ইভেন ক্রেডিট কার্ড যেটা, সেখানেও কিন্তু আমরা জুন মাস পর্যন্ত সময় দিয়েছি যে এর মধ্যে আমরা কোনো লেট ফি চার্জ করবো না। লেট ফি চার্জ করবো না মানে কি? যদি সে 3 মাস টাকা নাও দেয়, আমি কিন্তু তার এগেনস্টে কোনো ধরনের বিরূপ অ্যাকশনে যাচ্ছি না। গত ডিসেম্বর মাসে একটা ঋণ গ্রহীতার যে অবস্থা ছিল, আপ টু জুন 6 মাস আমি তাকে সেই পজিশনেই রাখছি। এটা কিন্তু ফিনান্সিয়াল আপনার ডিরেক্ট ইনডাইরেক্ট প্রণোদনার ব্যাপার আছে। এখন যে জিনিসটা হচ্ছে, যারা আমাদের এই ক্ষুদ্র ঋণ গ্রহীতারা সাধারণত ঋণের টাকাটা কিস্তিতে পরিশোধ করে, তো দেখা গেল এই যে সময়ে এখন 2 কিস্তি 3 কিস্তি 4 কিস্তির মতো বকেয়া হয়ে যাচ্ছে, এবং হওয়াটাই স্বাভাবিক। কেউ যদি এই সময় টাকা ফেরত দেন, তাহলে এটা ব্যবসার টাকা না, এটা তার নিজস্ব উদ্বৃত্ত তহবিল উনি ফেরত দিচ্ছেন। ব্যবসা তো হচ্ছে না। আপনার মার্চ এপ্রিল মে এই 3 মাস তো কোনো বিজনেসই হয় না, ইকোনমি তো ঘুরেই নাই। তো ইকোনমি যদি না ঘুরে, টাকাটা উৎপাদন হবে কিভাবে, উনি ফেরত দিবেন কিভাবে? সো আলটিমেটলি কিন্তু আপ টু জুন পর্যন্ত কিন্তু আমরা একটা ওনাদের সাথে সাপোর্টিভ সেক্টরে চলে যাচ্ছি। তো আমি ন্যান্সিকে বলবো যে প্রণোদনার ব্যাপারটি যখন আমরা দেখি, তখন দেখি যে প্রণোদনার মধ্যে আগে বড় বড় এর আগে একটা জিনিস আমাদেরকে একটু ছোট্ট করে আমি ক্লিয়ার করতে চাই। ব্যাংকে গ্রাহক কিন্তু 3 ধরনের। একটা হচ্ছে কর্পোরেট, লাইক আমি সহজ করে বলি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আরেকটা ধরেন কোনো বড় গার্মেন্টস, যেমন অনন্ত জলিল, আমাদের যে নায়ক বর্ষা, ওদের কিন্তু একটা অনন্ত গার্মেন্টস আছে, ইজ এ বিগ বিগ গার্মেন্টস সেক্টর, এটা কর্পোরেট। এরপরে একটা আছে এসএমই, যারা মাঝামাঝি একটা কাজ করেন, ব্যবসা করেন। আরেকটা হচ্ছে রিটেইল, দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা যে ব্যাংকিংটা করেন, ওটা হচ্ছে রিটেল। তো যারা রিটেল ব্যাংকিং করেন, তারা কিন্তু বাড়ি নিয়েছেন, অনেকে ফ্ল্যাট কিনছেন, বাড়ি কিনছেন, 1 কোটি 2 কোটি টাকার মতো ঋণ নিয়ে তারা কাজগুলো করেছেন। এখন তারা তো এই পর্যন্ত কিস্তি দিয়ে যাচ্ছেন। যেমন আপনি একটা বাড়ির ঋণ নিয়েছেন, আপনার একটা ফ্ল্যাট করেছেন, সেই ফ্ল্যাটের যে ভাড়াটিয়া, তারা রেগুলার বাড়ি ভাড়া দেয়, ওখান থেকে আপনি ব্যাংকের কিস্তিটা পরিশোধ করেন। এখন যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, ভাড়াটিয়ারা কিন্তু ভাড়া দিচ্ছে না। দ্বিতীয়ত, তো না দিলে আপনি ফেরত দিবেন কোত্থেকে? সো ডেফিনেটলি আপনার পাশে আমাকে এখন আসতে হবে, পরিস্থিতি আমাকে বাধ্য করবে এই আলটিমেটলি সমস্ত সেক্টরকে বুস্ট আপ করার। বুস্ট আপ করতে আমরা তো ব্যাংক গ্রাহকের বন্ধু, ব্যাংক তো গ্রাহকের মানে শত্রু না। আমরা চাইবো যে আমি দুঃসময় যদি আমার ছাতাটা আপনার মাথার উপর থেকে সরিয়ে নিই, তাহলে তো আপনি ভিজে যাবেন, আপনি ভিজে গেলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। সো ন্যাচারালি আমাদের আলটিমেট গোলটা থাকে যে আপনারা যেন বাঁচেন। কিভাবে আপনাদের যারা সত্যিকার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, আমরা কিন্তু অলরেডি এটা তালিকা করে ফেলেছি, করছি, তাদেরকে কিভাবে ওয়ে আউট করা যায়, তাদেরকে কিভাবে নতুন করে আরো কিছু প্রয়োজনে ফাইন্যান্স করা যায়, অথবা তাদের কিস্তিগুলোকে ডেফার করে দেওয়া যায়, সেই ব্যাপারগুলো কিন্তু ব্যাংক অবশ্যই মাথায় রাখছে এবং চলছে। আপনি খেয়াল করে দেখবেন যে গত 3 মাসে টাকা আদায়ের জন্য ব্যাংক আগে যে পিরাপিডিটা করতো, সেই জিনিসটা কিন্তু নাই, থেমে গেছে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের থেকে নির্দেশনাই দেয়া আছে, আমরা কিন্তু ওই ধরনের প্রেশার ক্রিয়েট করছি না। কিন্তু একটা জিনিসও আমাদেরকে বুঝতে হবে, আমরা আপনাদেরকে বাঁচিয়ে রেখেই আমরা বাঁচবো, কিন্তু ব্যাংক যদি তার এই বিনিয়োগকৃত টাকাগুলো ফেরত না পায়, তাহলে ব্যাংক নতুন করে কিন্তু আর ঋণ দিতে পারবে না। এখন আশার কথা তো সবাই শুনতে চায়, আশার কথা সবাই শুনতে চায়, আমিও আশার কথা বলতে চাই। তবে যে জিনিসটা হচ্ছে, এখন যে সময় এসছে, আমরা কিন্তু খরচ কমাচ্ছি। প্রথম খরচ কমাচ্ছি কি, আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব ভবন কমই হয়, ম্যাক্সিমাম কিন্তু তারা বাড়ি ভাড়া নেয়। আমরা কিন্তু
আমাদের ব্যাংকের বাড়িওয়ালাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে যে আমরা মিনিমাম 25 থেকে 30% বাড়ি ভাড়া কম দিব, যদিও চুক্তির মধ্যে এটা বলা ছিল না কখনো। কারণ মানুষ ভাবতেই পারে নাই যে এই ধরনের বিশ্বব্যাপী একটা মহামারী সৃষ্টি হতে পারে। ওখান থেকে আমি কিছু টাকা সাশ্রয় করব। দ্বিতীয়ত, কন্ট্রোলেবল এক্সপেন্স যেটা হচ্ছে, আমাদের যেমন ব্যাংকের প্রাইভেট ব্যাংকের বিভিন্ন অ্যালাউন্স থাকে, বোনাস থাকে, বিদেশের ট্রেনিং থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ওখান থেকে আমরা কিছুটা টাকা সাশ্রয় করব। এন্ড ফাইনালি যেটা হবে, আপনি যদি আমাকে বাজার করার জন্য একটা লম্বা লিস্ট দিয়ে বলেন যে আমাকে সন্ধ্যার মধ্যে এই জিনিসগুলো এনে দিতে হবে, আমি লিস্টটা নিলাম, কোনো টাকা নাই, আমি বাজার করে আপনাকে দিব কিভাবে? আমার যদি ইনকাম থাকে তাহলে আমি বাজারটা করতে পারছি। সোহেল, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ সোহেল? শোনা যাচ্ছে? হ্যালো, আমরা তো শুনতে পাচ্ছি। হ্যালো, বলেন, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি, ওকে। হ্যাঁ, তো যে জিনিসটা এখন ঘটবে, আগামী ধরেন জুন মাসটা আমাদের চলে এসছে, আমরা ইনশাল্লাহ রবিবার থেকে একদম 10টা থেকে 4টা পর্যন্ত ব্যাংকিং করছি। শুধুমাত্র করোনা যে সমস্ত এলাকা, তো ইনফ্যাক্ট আমি যেখানে দায়িত্বে আছি, আমাদের ঢাকা ব্যাংকের মেইন ব্রাঞ্চ, হেড অফিসের কর্পোরেট ব্রাঞ্চ, এটা কাকরাইলে। ওইটা কিন্তু ঢাকার সবচেয়ে বড় রেড জোন। আমি যখন সকালে অফিসে যাই তখন কিন্তু 3-4টা বড় বড় লোহার গেট দিয়ে লেখা আছে লকডাউন। আমাদেরকে খুব কশাসলি যেতে হয়, পুলিশ চেক করে। তো দোয়া করবেন যেন সুস্থ থাকি। আর একটা জিনিস যেটা হচ্ছে যে এই জুন মাসের পর্যন্ত আমরা একটু অবজার্ভ করব, করার পরে ডেফিনেটলি সারা বিশ্বে যে জিনিসটা হয়েছে, আমাদের কিন্তু এমপ্লয়মেন্টে একটা বড় সমস্যা। কিছুদিনের মধ্যেই যে ব্যাংক বাধ্য হবে তার কিছু ম্যান পাওয়ার কার্টেল করতে, ছোট করে দিতে। সো কর্পোরেট সেক্টরের প্রত্যেকটা জায়গাতেই এভাবে কস্ট মিনিমাইজ করতে হবে। ইতিমধ্যে দেওয়ার কথা বলা হয়, প্রাইভেট ব্যাংক স্যালারি অনেক বেশি, তো ন্যাচারালি ন্যান্সি আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আরিফ ভাইয়ের কথা? চ্যালেঞ্জ ভালো, চ্যালেঞ্জ নিতে পারাটা অবশ্যই। আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। চ্যালেঞ্জ নেওয়াটা অবশ্যই ভালো। মানে আমি নিজে খুব পার্সোনালি চ্যালেঞ্জ পছন্দ করি, বিকজ লাইফে মানুষ যদি কোনো কিছু পারে তাহলে আমিও পারবো, এটা আমার একটা দর্শন, ব্যক্তিগত দর্শন। কিন্তু চ্যালেঞ্জটা তো ক্যালকুলেটিভ চ্যালেঞ্জ হইতে হবে। আমাকে যদি এখন বলা হয় তুমি হিমালয় থেকে লাভ দেওয়া হচ্ছে, ইটস আ চ্যালেঞ্জ, আমি তো মরে যাবো, এটা তো সম্ভব নয়, এটা নেক্সট টু অসম্ভব। আমাকে যদি কোনো রকম প্রোটেকশন না দিয়ে লাভ দিতে বলে, তো আমাদের সিচুয়েশনটা এখন অনেকটা এরকম হয়েছে। সো আমাদের সবারই উচিত, যারা দেখছেন শুনছেন প্রত্যেকেই, আমরা আমাদের নিজস্ব ফ্যামিলি বাজেট গুলোকে অলরেডি একটা বাজেটিং করে ফেলি, বাজেটিং টেকনিক্স। আমাদের মিনিমাম যে খরচটুকু না করলে নয়, সেটা বাদে আমাদের যদি কোনো অ্যাডিশনাল খরচ থাকে, সেই জায়গাগুলোতে আমরা এখনই সজাগ হয়ে যাই। কারণ এই 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু আমাদের এই সিচুয়েশনটা অ্যারাইজ করবে। আমাদের টাকার চাহিদা প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। আর ব্যবসায়ীদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক যে জিনিসটা করেছেন, যে মে মাস এবং জুন মাসে যে ঋণের যে সুদগুলো, সেই সুদগুলো আমরা ইনকামে নিতে পারবো না। তাহলে ব্যাংক কিন্তু বর্তমানে তার মূলধন বা জমানো রিজার্ভ থেকে কিন্তু সে তার স্যালারি দিয়ে যাচ্ছে, বিজনেস করে যাচ্ছে। এটা তো 2 থেকে 3 মাসের উপরে সম্ভব না। সো আমরা হোপফুল যে বাংলাদেশের কৃষিতে ফলনটা মোটামুটি ভালো,
এবং আমাদের দেশের মানুষের একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের পপুলেশনের অলমোস্ট 65% এজ হচ্ছে 35 বছরের মধ্যে। তো এটা একটা স্বর্ণযুগ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের, যেটা 100 বছরে একবার আসে। তো আমরা এখন সেই সময়টা পার করছি যে আমাদের দেশে ইয়াং জেনারেশন ভালো, এনার্জেটিক, বাট সংস্থান থাকতে হবে। তো উপায় বের হয়ে যাবে, এই নতুন নতুন ইকোনমিতে একটা অ্যাভিনিউ তৈরি হবে। যারা ধরেন এখন পিপি, তারপরে মাস্ক, হেলথ স্যানিটাইজারের যে ব্যবসা, এটার বিক্রি দেখবেন যে কি পরিমাণে বেড়ে গেছে, আপনি তো বাজারে গেলেও খুঁজেই পাবেন। 2 মাস আগে কিন্তু আপনি আমি কেউ কখনো এই স্যানিটাইজার দিয়ে সারা, এখন তো আমাদের পকেটে স্যানিটাইজার থাকে, আমরা স্প্রে করি, আমরা মাস্ক প্রতিদিন একটা করে নতুন ব্যবহার করি। তাহলে এখানে কিন্তু একটা অর্থনীতি ডেভেলপ করছে। একটা সেক্টর বন্ধ হয়েছে, হেলথ সেক্টরে কিন্তু আবার বেড়ে গেছে। যারা ভেন্টিলেটর মেশিন বানাচ্ছেন তাদের কিন্তু এখন অন্যরকম। বেক্সিমকো আমেরিকাতে পিপিই পাঠালো, প্রচুর প্রচুর ফরেন কারেন্সি কিন্তু আর্ন করছে। তো আমাদের ম্যান পাওয়ার যদি কমে যায় তাহলে এইসব সেক্টরে তখন ইনভলভ হয়ে যাবে, আমরা ডাইভার্সন হয়ে যাবে। আমরা হয়তো একটা জায়গায় কেন্দ্রীভূত ছিলাম, এখন আমরা বিশ্বের যে চাহিদা, সেই চাহিদার যে সেক্টর, সেখানে কিন্তু আমরা ডাইভার্টেড হয়ে যাবো। তো এটা সাময়িক একটা ব্যাপার। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে একটু কশাস হই, একটু আমাদের সঞ্চয় বা আমাদের টাকাটাকে যদি আমরা একটু গুড ম্যানেজ করি, গুড বাজেট করি, যেমন আমি ইলেকট্রিক বিল দিই মাসে 5,000 টাকা, আমি কিন্তু ইজিলি আমার বাসার ইলেকট্রিক খরচ কিন্তু 1,000 থেকে 1,500 টাকা কমাতে পারি যদি আমি একটু কশাস হই। আমি যদি একটু সচেতন থাকি তাহলে আমার ডাক্তারের কাছে যাওয়া আসা, মেডিকেল এক্সপেন্সটা কিন্তু কমে যেতে পারে। আমি যেটা গাড়িতে পেট্রোল খরচ করি, সেখানে যদি আমি একটু হেঁটে কাজগুলো করি তাহলে কিন্তু আমার কমে যায়। এইভাবে কিন্তু আমি কিছু কিছু বাঁচাতে পারি। তো এইভাবে যদি সবাই এগিয়ে না আসে, আসলে ব্যাংক তো একটা প্রতিষ্ঠান, অর্গানাইজেশন ইজ নাথিং বাট দ্য পিপল। তো অর্গানাইজেশন আছে বলে আমরা আছি, আমরা এখানে জব করছি। সো আমাদেরকে অর্গানাইজেশনকেও বাঁচাতে হবে। অর্গানাইজেশন বাঁচলে ব্যবসায়ীরা বাঁচবে, ব্যবসায়ীরা না বাঁচলে আবার অর্গানাইজেশন বাঁচবে না। তো প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। ব্যাংক কিন্তু কখনোই ব্যবসায়ীর এনিমি না, ব্যাংক কিন্তু অলওয়েজ ফ্রেন্ডলি। ব্যাংক যদি ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু এই দেশের যে এসএমই সেক্টর বা ক্ষুদ্র ব্যবসায়ীদের যে ইকোনমিক ফ্রিডম, এটা কিন্তু আগে এতটা ছিল না। এখন আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন যে একজন বিকাশের একটা ছোট্ট ঘর নিয়ে ব্যবসা করছে, এখানে কিন্তু প্রচুর ইনকাম আছে। প্রতিদিন যে ক্যাশ আউট বা এখান থেকে সে একটা কমিশন পায়, সারাদিনে দেখা যাচ্ছে যে তার 3-4 হাজার টাকা ইনকাম হচ্ছে। তো মাসে কিন্তু অলমোস্ট 1-1.5 লাখ টাকা সে আর্ন করছে। ওখান থেকে সে বাজার করছে, ফ্যামিলি চালাচ্ছে, বাচ্চা কাচ্চার স্কুলের বেতন দিচ্ছে। তো এইভাবেই কিন্তু ইকোনমি গুলো চলতে থাকে, এটা থেমে থাকবে না। ইকোনমি হয়তো এখন এই সেক্টর খারাপ, আরেকটা সেক্টর হবে, আর ব্যাংক লাগবেই। বিশ্বে ব্যাংক তো থেমে থাকবে না। তবে ফিউচারে যেটা হতে পারে যে আমাদের দেশের অর্থনীতির চাইতে আমাদের ব্যাংক একটু বেশি, যেটা খুব শীঘ্রই হয়তো বা আমরা 2-3টে ব্যাংক এক হয়ে যাব, শক্তিটা আরো বৃদ্ধি করবো। ব্যবসায়ীদের হতাশ হওয়ার কিছু নাই। আমি কি একটু আরিফ ভাইকে একটু করবো? নজরুল ভাই আপনি একটু ওই আনমিউট করে নেন। নজরুল ভাই আপনি কথা বলতেছেন মনে হয়, আমি এখান থেকে আনমিউট করা আছে, কিন্তু আপনার এখান থেকে আনমিউট করতে হবে। সেটা হলো যে 4 জনই রোটারিয়ান আছি, একটু আসলে একটা আমাদের দুঃখের সংবাদই জানাতে হচ্ছে। আপনি মনে হয় খবর পেয়েছেন কিনা যে আমাদের বর্তমান গভর্নর আরিফ কামাল, বর্তমান গভর্নর উনি মানে হার্টে পেইন করার কারণে উনি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে আছেন। উনি ওনাকে এনজিওগ্রাম করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই বিষয়টি আপনার মাধ্যমে একটু আসলে জানিয়ে দেন। আরিফ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনার যে ক্রেডিট কার্ডের যে আপনারা বিষয়, আপনার টাইম এক্সটেনশন করছেন, কিন্তু ক্রেডিট কার্ডের কি ইন্টারেস্ট তো চলতেছে আপনার, তো মানে এইটা তো কি অবস্থা? ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট তো নিচ্ছেন। ইন্টারেস্ট হচ্ছে কিন্তু মে মাস আপনার শুধুমাত্র আপনারা করছেন, কিন্তু ইন্টারেস্ট তো ক্যালকুলেটিভ করতেছেন, এটা আমাদের কিছু বলেন তো।
হ্যাঁ, ক্রেডিট কার্ডে? ইন্টারেস্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট যে সার্কুলার সেটা হচ্ছে যে মে মাস এবং জুন মাসের সমস্ত ধরনের ঋণের উপরে কোনো ধরনের ইন্টারেস্ট ব্যবসায়ীর কাছ থেকে আদায় করা যাবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এটা আমরা একটা ব্লক অ্যাকাউন্টে রেখে দিচ্ছি। তো আপনার আর এপ্রিল আমরা মাসে? না, এপ্রিল মাসের আমরা ইন্টারেস্ট নিতে পারবো না। মে মাসের যেটা শেষ হবে আগামী দিন, এই 2 মাসের ইন্টারেস্ট আমরা আগামী বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা চলে এসছে, নিতে পারবো না। ব্যাংক নিয়ে নিয়েছে, বাট ওটা ফেরত দিয়ে অন্য খাতে রাখতে হবে। পরবর্তীতে সিদ্ধান্ত আসবে যে এটা উনি কখন দিবেন। মানে এখন তো আসল টাকাটা দেওয়াটাই দুরূহ হয়ে গেছে, এর মধ্যে যদি ইন্টারেস্টের টাকার চাপ আসে তাহলে তো দিশেহারা হয়ে যাবে মানুষ। তো সেই জন্য আমরা চেষ্টা করছি, আমরা ব্যাপারগুলো নিয়ে নিবিড় পর্যবেক্ষণে আছি। আশা করি ব্যাংক রবিবারে খুলে যাবে। জুন মাসের ফার্স্ট উইকের মধ্যেই এই ধরনের ক্ষুদ্র এবং রিটেল ব্যাংকিং যারা বেসিক্যালি ক্রেডিট কার্ড বলেন, ক্রেডিট কার্ড তো একটা লোন, পার্সোনাল লোন আমি কার্ডে দিয়ে দিয়েছি, আর তো কিছুই না। এটা যদি আমি আপনাকে নগদ টাকাও দিতাম 5 লাখ টাকা 10 লাখ টাকা, তাহলে একই জিনিস মাসের কিস্তিতে আসবে, ক্রেডিট কার্ডও কিস্তিতে আসবে, প্লাস্টিক মানি। তো এটা আমরা আপনার অন্যান্য সার্ভিস চার্জ কি কমাবার কোনো চিন্তা ভাবনা আছে আপনাদের? হ্যাঁ, এখন সার্ভিস চার্জ তো কমাতেই হবে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে গ্রাহক, আমি বারবার বলছি যে গ্রাহকের বাইরে আমরা না। এখন যদি আমি সমস্ত কিছু ওয়েভ করে দিই তাহলে আমার না সার্ভাইভাল অফ দি ফিজ, এখন তো কস্টিং তো দিকে আমরা যেটা না করলে নয় সেগুলো তো করতে হবে। এটা হতে পারে যেমন অনলাইন চার্জ আছে ব্যাংকে, ব্যাংকে তো প্রচুর চার্জ, অনলাইন চার্জ, একটা স্টেটমেন্ট নিতে গেলে চার্জ, একটা ভিসার জন্য সার্টিফিকেট নিতে গেলে 500 টাকা 575 টাকা চার্জ, বিভিন্ন ধরনের চার্জ আছে। তো আমরা ডেফিনেটলি এই সময়ে এটা কম্প্রোমাইজ করব, মানে আমরা করতে বাধ্য হব, পরিস্থিতি আমাদেরকে করিয়ে দিবে এটা। তো এটা এটা মানে হতাশ হওয়ার কিছু নাই। তবে আবার যখন ভবিষ্যতে অবস্থা ভালো হবে তখন এগুলো আস্তে আস্তে পরিশোধ, আমরা একটা রিপেমেন্ট শিডিউল দিয়ে দিব, তখন সেই রিপেমেন্ট শিডিউল অনুসারে ভবিষ্যতে তার ইনকাম বা দেশের স্ট্যাবল ইকোনমি হওয়ার সাপেক্ষে সেটা উনি ফেরত দিয়ে দিবেন। কিন্তু এই যে ক্রাইসিস সময় আপনাদের কি বোর্ড অফ ডিরেক্টরস এর রেমুনেশনের ফি কমাবার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টরস এইগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টিভস, এগুলো কিন্তু আমরা নিজেরা কিছু করতে পারি না না মানে কেন্দ্রীয়, হ্যাঁ কেন্দ্রীয় ব্যাংক থেকে কিন্তু আসবে। বোর্ডের ডিরেক্টরস বা বোর্ডের যে খরচ, ব্যাংক কিন্তু বিভিন্ন ইভেন্ট করে, আপনি জানেন যে ধরো একটা গলফ টুর্নামেন্ট করলো, সেখানে দেখা গেল 1 কোটি টাকা খরচ করে ফেললো, বা একটা কাস্টমার নাইট করলো, সেখানে মিউজিক্যাল শো বা প্রোগ্রামস দিয়ে খোঁজ করলো, বা আমাদেরকে যখন ফরেন ট্রেনিং এ পাঠায়, অনেক এক্সপেন্সিভ ট্রেনিং হয়ে যায় লন্ডন আমেরিকায়, তো দেখা যায় যে 5-6 লাখ টাকা খরচ হয়ে গেল। এই যে প্রত্যেকটা জায়গা থেকে না কস্ট মিনিমাইজ করে ফেলছে, এটা করে ফেলবে এবং জবাবদিহিতা বাড়বে, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু আমাকে এখন প্রত্যেকটা জিনিসের আনসার দিতে হবে। এটা করতে আমরা বাধ্য, আমরা এটার বাইরে কেউ না। পরিস্থিতি আমাদের ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের উপরে ইকোনমিটা চলে। সো এখন সাপ্লাই যেহেতু নেই, সো ডিমান্ড আছে, তো এখানে গ্যাপটা তৈরি হবে। এখন এই গ্যাপটা কে কত সুন্দরভাবে মিনিমাইজ করতে পারে, আপনাকে বাঁচিয়ে রেখে আমি নিজে বেঁচে প্লাস নতুন আরেকজনের জন্য সুযোগ রেখে, ওই কাজগুলো আমরা করছি। এটা খুব বেশি সময় লাগবে না, হোপফুলি আই থিংক এটা জুন মাসের 15 এর মধ্যেই একটা সুন্দর পরিসংখ্যান আমরা পৌঁছাতে পারবো। আর আমরা আশা করব যেন 15ই জুন পর্যন্ত যে সময়টা দিয়েছে এই সময়টার মধ্যে পরিস্থিতি উন্নতি হয়, না হলে দেখা গেল যে যদি এটা আরো খারাপ হয় তো 15 তারিখ পর্যন্ত কিন্তু আমরা এইভাবে খোলা রাখতে পারবো না, তখন কিন্তু আবার বড় আকারে লকডাউনে চলে যাবে। আমরা আশা করব যে আমরা যেন সবাই সচেতন থাকি। আর আমরা তো সবাই জেনেই গেছি যে ভাইরাসটা কিভাবে ট্রান্সমিটেড হয়, তো ওই জায়গাগুলো থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি, একটু কশাস হই, তাহলে ইনশাল্লাহ এমন কোনো ওষুধ তো এটা এখনো নাই, বাট আমাকে বেঁচে থাকতে হবে। আমি থাকলে আমার পরিবার আছে, আমার বন্ধু বান্ধব সার্কেল আছে, সবাই। তো এই জিনিসটাই আমরা এখন বেশি জোর দিচ্ছি। আর কারো উপরে কোনো ধরনের ঋণ আদায় নিয়ে ব্যাপকতার কোনো সৃষ্টি কিন্তু ব্যাংক এখনো করেনি, আর এটা আগামী অন্তত
আপ টু সেপ্টেম্বর পর্যন্ত করবেও না, মানে সুযোগই নেই। তবে আমরা ছোট ছোট করে দিব। এমনও হতে পারে যে কারো কিস্তি আছে 5,000 টাকা, তাকে আমি বলবো 2,000 টাকা, 3,000 টাকা 3,000 টাকা করে আমি একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করে দিব, যেটা সে পরবর্তীতে শেষ করবে, আগে এটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা বিভিন্ন কেস টু কেস বেসিসে আমরা আসবো, এক একজনের অনুসারে গ্রাহকদের সাথে বসে তার অবস্থা বিবেচনা করে। এটা একটা ঢালাও আকারে যদি আমি যাই তাহলে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না। রিয়েল সাফারার, তারপরে হচ্ছে মিডিয়াম সাফারার, লার্জ সাফারার, এইভাবে আমরা গ্রুপ গুলোকে ভাগ করে 1 to 1 বসে দেন আমরা এই জিনিসটাকে করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাক, আরিফ ভাইয়ের কাছ থেকে আসলে অনেক কিছুই আমরা জানলাম। ন্যান্সি আপা কি বলেন? ন্যান্সি আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আছি, আমি শুনতে পাচ্ছি। আমরা ইতিমধ্যে আসলে আমরা অনেক সময় আজকে মনে হয় পার করে ফেলছি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে 1 ঘন্টা 25 মিনিট আমরা লাইভ করলাম। আমরা ধন্যবাদ জানাচ্ছি নজরুল ভাইকে, কষ্ট করে এই রাতের বেলা, হয়তো অনেকে রাতের খাওয়া হয়নি, না খেয়ে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আরিফ ভাই না আসলে আজকের এই লাইভটা আসলে সম্পূর্ণ হতো না। কারণ হলো এত ইনফরমেটিভ বক্তব্য, কথাবার্তা ওনার কাছ থেকে আমরা জানতে পারছি, যেটা হয়তো অনেক সময় ওনার সাথে আমরা কিন্তু প্রতিনিয়তই আড্ডা দিতাম খুলনায় থাকতে। আসলে এত কথা কিন্তু আমরা তখনও জানতে পারিনি। আজকে আমরা লাইভ এসে যত কিছু ওনার কাছ থেকে ইনফরমেটিভ তথ্য আমরা জানতে পারলাম। ন্যান্সি আপাকেও ধন্যবাদ, এতক্ষণ সময় নিয়ে বাইরে ছিলেন, তারপরেও লাইভের জন্য দ্রুত এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এছাড়া আমাদের সাথে আরো অনেকে ছিলেন আনিস ভাই, ছিলেন ব্র্যাক ব্যাংক ম্যানেজার ওয়াসিক ভাই, ছিলেন ঢাকা ব্যাংক যশোর ব্রাঞ্চের ম্যানেজার কান্নি ভাই সহ আরো কামরুজ্জামান ভাই ছিলেন শাহজালাল ইসলাম ব্যাংকের। এরকম আমাদের মধ্যে আরো দুজন অ্যাড হয়েছিলেন, হাসান মোল্লা ভাই, এবং আমরা কিছু সময়ের জন্য পেয়েছিলাম আমাদের এক বড় ভাই শফি ভাইকে। ওনাকে পরবর্তীতে আমরা দেখতে পাইনি, আমরা এসে দেখতে পাইনি। যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনা। একেবারে 1 মিনিটে সবার একটু সমাপনী বক্তব্য। নজরুল ভাই। না, আমরা তো সবই শুনলাম, আরিফ সাহেবের কথা শুনলাম। আরিফ সাহেব যে পজিটিভলি যে কথাগুলো বললেন, আমরা চাই দেশের উন্নয়নের জন্য, আমার ইকোনমিক জন্য, আমরা সুন্দর ভবিষ্যতের জন্য আগামী প্রত্যাশাই থাকবে আশা করি ইনশাল্লাহ। ধন্যবাদ। আবার ন্যান্সি আপা। আগে আরিফ ভাই বলুক, তারপরে ক্লোজিং আমি বলছি। ক্লোজিং আপনি বলবেন? হ্যাঁ আরিফ ভাই, শেষ করে দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? মানে আজকে কেমন হলো আলোচনাটা, এই বিষয়ে আলোচনাটা সুন্দর, আমাদের পার্টিসিপেন্টসরাও ভালো। আর নজরুল ভাই বেসিক্যালি উনি তো ব্যবসায়ীদের নেতা। উনি দীর্ঘ সময় খুলনা চেম্বার অফ কমার্সের প্লাস বিসিসিআই উনি পরিচালক হিসাবে ছিলেন। বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধানদের সাথে উনি বিদেশে ভ্রমণ করেছেন। তো অনেক ক্লোজলি উনি কিন্তু ইকোনমিকে দেখেছেন, জানার সুযোগ হয়েছে। তো আমরাও কিন্তু নজরুল ভাইয়ের সাথে এতটা বেশি ফ্রেন্ডলি যে মানে এখন তো আমি ঢাকায় চলে এসেছি কিছুদিন হলো, কারণ এখানে তো সিচুয়েশনটা খারাপ, কারণ আমি তো এখনো বাসাও নিতে পারিনি। আমি তো এখন হোটেলে একা একা আছি। হোটেল যে আমাকে জায়গা দিয়েছে এটাই অনেক বড় জিনিস। অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয় এখানে, এটাও একটা নতুন শিখছি। আমি যখন ফুডের অর্ডার দেই, ট্রেতে করে ফুডটা বাইরে আমার দরজার বাইরে ক্যারিয়ার আছে, ওখানে রেখে দেওয়া হয়, 1 টাইম প্লেট গ্লাস। আমি নিয়ে খাওয়ার পরে বড় একটা বাস্কেট দেওয়া হয়, বাস্কেটের মধ্যে আমি ওগুলো ফেলে চেনটা টেনে দেই, বাইরে দিয়ে আসি, ওরা নিয়ে আসে। ওরাও আমার রুমে আসে না, আমিও বাইরে যাই না। তো এটা একটা নতুন অভিজ্ঞতা। তো ভালোই লাগছে। আর আশা করি আমাদের সুদিন আসবে, শুভ দিন আসবে। আমি প্রত্যাশা করি যে আমরা লাইভে ভার্চুয়ালি যেভাবে আছি ঠিক আছে, বাট আমরা আবার আগের মতো মেশা আড্ডা এটার মধ্যে ফিরে যাব। কারণ লাইভ ঠিক আছে, লাইভ কিন্তু একটা সময় ভালো লাগবে না। এই যে আড্ডাটা আগে আমরা দিতাম ফেস টু ফেস, এটার মধ্যে একটা আন্তরিকতা ছিল, একটা আত্মার সম্পর্ক ছিল। লাইভটা কিন্তু অনেকটা কর্পোরেট লুক, হ্যাঁ, অনেক কাস্টমাইজ হয়ে কথা বলতে হয়, বাট আড্ডাটা প্রাণ খোলা, এখানে অনেক কিছু বলা যায় না। বাট আমি তো এইভাবে কথা বলি না, এগুলো তুমি বললা যে তুমি তো শোনো নাই, কারণ আমার ওই আড্ডাটা ছিল অন্যরকম। তো ইনশাল্লাহ আবার ফিরে আসবো, হ্যাঁ।
আমারও এখানে খুব একটা ভালো লাগছে সেটা না, বিকজ আমার হোম টাউন খুলনার ফ্যামিলি ওখানে, সবকিছু রেখে আমি এখানে আসছি। তো দেখা যাক, চেষ্টা করি সিচুয়েশন একটু ভালো হলে আমিও আবার তোমাদের মধ্যে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আরিফ ভাই, আপনার জন্য আমাদের অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন সেই আশা করি, এবং always be অলওয়েজ blessed. অলওয়েজ অলওয়েজ বেস্ট উইশেস। যাই হোক, এবার ন্যান্সি আপা, আজকে প্রোগ্রাম শেষ করে দেন আপনি। হ্যাঁ, সমাপনী এবং শেষ। ধন্যবাদ প্রথমেই সোহেল ভাইকে এত সুন্দর একটা আয়োজন করবার জন্য। আর এখানে এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলো। অনেক সময় দেখা যায় যে এরকম গুরুত্বপূর্ণ আলোচনাগুলো খুব গুরুগম্ভীর হয়, কিন্তু আমাদের আজকে যিনি আলোচনাগুলো করলেন, মেইনলি আমি আরিফ কামাল আলোচনাটাই শুনেছি, এর আগে এগুলো জরুরি শুনতে পাইনি। তো এত সাবলীল এবং সুন্দরভাবে তিনি বলেছেন, জটিল কথাগুলো সহজ করে বলেছেন। এবং আমাদের আলোচনাটা কিন্তু অনেকটা বাস্তবিক, যে প্রসঙ্গগুলো এসেছে সেগুলো একেবারেই বাস্তবিক। যেমন একেবারে শেষে নজরুল ভাই যেটা বললেন যে ক্রেডিট কার্ডের প্রসঙ্গটা, এটা কিন্তু আমাদের হরহামেশা আমাদের সকলেরই এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। আমাদের যাদের ক্রেডিট কার্ড আছে সবাই মোটামুটি কিন্তু এই সমস্যাটা ফেস করছেন। সুতরাং খুব একটা কঠিনের ভিতরে একেবারে সহজ আলোচনা, এটা অনেক প্রাণবন্ত হয়েছে। যারা শুনেছেন আমার মনে হয় যে তারাও অনেক আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। তো আমরা আসলে যেটা চাই যে আমাদের যে সমস্যাটা আমরা ফেস করছি এই মুহূর্তে, এই সমস্যাটা একেবারেই চলে যাক এবং নতুন একটি সমাজ, নতুন একটা সুন্দর দেশ, যত জরা দুঃখ কষ্ট ক্লেশ সবকিছু বাদ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, নতুনকে আহ্বান করব। নতুন একটি দিন আসবে, সে নতুন একটি দিন আমাদের নতুন প্রত্যাশা নিয়ে আসবে, নতুন স্বপ্ন দেখবার সুযোগ করে দেবে। এই প্রত্যাশা, আমরা সকলে নিরাপদে থাকবো, সুস্থ থাকবো, আগামী প্রজন্ম অনেক সুন্দর একটি দেশ পাবে, একটি বিশ্ব পাবে, সেই প্রত্যাশা সকলের কাছে। শুভরাত্রি। আর কিছু বলবো? শুভরাত্রি। থ্যাংক ইউ, অনেক সুন্দর। আসলে আপনি না থাকলে আমাদের এই যে সাহিত্য দিয়ে সুন্দর করে কথা বলতে তো আমরা পারি না। হ্যাঁ, এই যে আপনি আমাদের সাথে যুক্ত হন, সবসময় থাকেন, এই জন্য এভাবেই থাকবেন আমাদের সাথে। তাহলে আমরা অনেক আনন্দঘন পরিবেশে আমরা আশা করি যে আমাদের সবার সাথে আমরা আড্ডা দিতে পারবো। আমাদের আড্ডা চলবে, আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমাদের প্রতিদিন 9:30 থেকে 10টার মধ্যে আমাদের এই আড্ডা চলবে, এবং যতদিন আমরা এইভাবে লকডাউন ভাবে আছি এবং আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হচ্ছে, ততদিন আমরা চেষ্টা করব এভাবে আমরা বিভিন্ন জনকে একসাথে নিয়ে এসে তাদের কথা আমরা শুনবো। আমরা আস্তে আস্তে আমাদের যারা দর্শক থাকবেন তাদেরকেও আমরা অ্যাড করার চেষ্টা করব, তাদের বক্তব্য আমরা শুনবো। যাই হোক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আবার বলেন। শেষ করার আগে আমি ছোট্ট একটা আবেদন থেকে সোহেল ভাইয়ের কাছে আমার ছোট্ট একটা আবেদন হচ্ছে, এটা যেহেতু এটা চলমান একটা প্রক্রিয়া, সুতরাং প্রক্রিয়াটা হতে হবে সকলের কি বলবো, যে সকলে বুঝতে পারে, সকলে ভেতরে যায় আর কি, সেরকম বিষয়বস্তু এবং সেই রকম টপিকস নিয়ে যদি কথা বলা যায়, আমার মনে হয় যে এই আলোচনাটা আরো প্রাণবন্ত হবে। কারণ আমাদের এই বিষয়টি সবার জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। না, আমরা সার্বজনীনই রাখবো। আসলে আজকের যে বিষয়টি ছিল সেটি আসলে গুরুগম্ভীর বিষয় না। বিষয়টি ছিল যেহেতু জনসম্পৃক্ত বিষয়, এবং আপনি যদি বাইরে যান এবং দেখেন যে আসলে ব্যাংকের সামনে ব্যাপক ভিড়, এবং এই সমসাময়িক বিষয়গুলো নিয়েই আমরা আসলে আলোচনা করবো বিভিন্ন সময়। আজকে আমাদের সুন্দর আলোচক ছিলেন যারা অনেক ভালো বলেন এবং ভালো বোঝেন। আমরা নিজেরাও উপকৃত হয়েছি, এবং আশা করব যে আমাদের সাথে যারা ছিলেন এবং পরবর্তীতে যারা লাইভ দেখবেন, লাইভটি রেকর্ডেড থাকবে আমাদের ফেসবুক ওয়ালে, তারাও যখন দেখবেন তারা অনেক উপকৃত হবে। যাই হোক, আজকের মতো সবাইকে বিদায়। আবারও আমরা আসবো আগামীকাল এরকম সময়। শুভরাত্রি। ওকে, শুভরাত্রি।